হ্যাঁ ভাইয়া। ভাই নেক্সট উইকেন্ড আমাদের এক্সাম আছে, তাহলে কি বাংলা কোনো সলভ ক্লাস হবে না? আমাদের তো 3টে লেকচার শেষ। নেক্সট উইকে হচ্ছে আপনাকে 4টা লেকচারের উপর এক্সাম এটা? না, 1 থেকে 3 পর্যন্ত লেকচার। সলভ ক্লাস, সলভ ক্লাস আসলে বোধহয় এখন হবে না, এটা পরে হবে। সলভ ক্লাস হওয়ার বিষয়টা হচ্ছে আপনাদের চাওয়া না চাওয়ার উপরে নির্ভর করে। আপনারা যদি অফিসে জানান যে আমাদের সলভ ক্লাস লাগবেই, সেক্ষেত্রে। তাছাড়াও আপনারা না চাইলেও যেটা করা হবে সেটা সবগুলো পড়ানোর পরে সলভ ক্লাস নেওয়া হবে। আপনারা না চাইলেও তখন হবে। আচ্ছা, আপনার যদি কোনো প্রবলেম এমনি থেকে থাকে আমাকে এখন বলতে পারেন। আছে কোনো সমস্যা থাকলে আজকেই বলতে পারেন, কোনো সমস্যা নেই। ক্লাসের শেষে বলি। তাও চলবে। আজকে লেকচার অবশ্যই এমনিতেও যা আছে এটা শুধু আপনাদের পড়ে নেওয়ার ব্যাপার। আমার পড়ানোর মতো তেমন কিছু আজকে লেকচারে নেই। আপনাদের পড়তে হবে, এটা হচ্ছে বড় কথা। শব্দের টপিক তো, শব্দের টপিক থেকে এখানে বোঝানোর মতো তেমন কিছু নেই, কিন্তু মুখস্থ করতে হবে। আরবি, ফার্সি, পর্তুগিজ, তুর্কি, দেশি বিদেশি শব্দগুলো মুখস্থ করতে হবে। যাদের কাছে লেকচার শিট আছে তারা এই লেকচার শিটের এই শব্দের জায়গায় আসেন, শব্দের টপিকটা আসেন। শব্দ, শব্দ কাকে বলে, তাই তো? এক বা একাধিক বর্ণ একটা অর্থ প্রকাশ করলে তাকে শব্দ বলে। এক বা একাধিক বর্ণ একটা অর্থ প্রকাশ করলে তাকে শব্দ বলে। এখন একটা বর্ণ কি একটা শব্দ হতে পারে নাকি পারে না? বলেন তো, একটা বর্ণ কি শব্দ হতে পারে? যদি পারে এমন একটা বর্ণ বলেন। না ভাইয়া, পারেন না। পারে না? পারে, হ্যাঁ পারে। ওই যেমন ও। যেমন হ। আপনারা কেউ কিছু বললো, তুই কি যাবি? হ, যাব। এবার আপনি বললেন, ওই যে বললেন যে ও, মানে কেউ কিছু বললো, ও আচ্ছা, ঠিক আছে। একটা বর্ণ একটা শব্দ হতে পারে। একবার ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় এটা আসছিল, প্রশ্ন ছিল নিচের কোনটি শব্দ, অপশনে যুক্ত বর্ণ ছিল, তার মধ্যে খ ছিল। খ অর্থ হচ্ছে আকাশ। খ অর্থ কি? আকাশ। অতএব একটা বর্ণ একটা শব্দ হতে পারে। শব্দের ভিতরে কয়টা বর্ণ আছে? স, ব, দ, 3টা। তার মানে এখান থেকে মনে রাখবেন যে শব্দ হলো 3 প্রকার। এই দেখেন লেখা আছে, শব্দকে 3টি দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। শব্দ হচ্ছে 3 প্রকার: গঠনগত শব্দ, অর্থগত শব্দ, উৎসগত শব্দ। এই হচ্ছে বিষয়। এখন শব্দ 3 প্রকার কি কি দেখেন, নিচে একটা বক্সের মধ্যে দেওয়া আছে। এই বক্সটা খেয়াল করেন।
শব্দ তিন প্রকার। এক, গঠনগত শব্দ। গঠনগত শব্দ কয় প্রকার? দুই প্রকার, মৌলিক শব্দ আর সাধিত শব্দ। মৌলিক শব্দ কি? যে শব্দকে ভাঙা যায় না, যে শব্দকে ভাঙা যায় না সেটা হচ্ছে মৌলিক শব্দ। যেমন হাত, হাত কি ভাঙা যায়? হাত ভাঙা যায়, কিন্তু হাত শব্দটা ভাঙা যায় না। এরপরে পা, পা শব্দটাও ভাঙা যায় না। কান, কান ভাঙা যায় না। গোলাপ, গোলাপ কি মৌলিক শব্দ নাকি না? গোলাপ কি মৌলিক শব্দ? না। না ভাইয়া। গোলাপ মৌলিক শব্দ না। না। তার মানে গোলাপ ভাঙা যায়, ভাঙেন তো। গোলাপ। গোলাপ হইল। এটা আপনি কোন নিয়মের মাধ্যমে ভাঙলেন? অক্ষর। অক্ষর কি কোনো ভাঙার বিষয়? অক্ষর, গোলাপ, স্বায়ত্তশাসিত নিয়ম স্যার, নিজের নিয়ম। অক্ষরের মাধ্যমে কোনো কিছু ভাঙার নিয়ম নেই, ওটা অক্ষর বের করার নিয়ম আমরা এমনি বলছি। গোলাপ শব্দটা হচ্ছে মৌলিক শব্দ। দেখেন, একটা শব্দ মানে হচ্ছে যে শব্দের মৌলিক শব্দ কোনটা? যেটার সন্ধি বিচ্ছেদ হয় না, যেটার প্রকৃতি প্রত্যয় হয় না, যেটার সাথে উপসর্গ নাই, যেটা সমাসের উদাহরণ না, এটা হচ্ছে মৌলিক শব্দ। গোলাপ এর সন্ধির মধ্যেও নাই, প্রত্যয়ের মধ্যেও নাই, সমাসের মধ্যেও নাই, উপসর্গের মধ্যেও নাই, অতএব এটা একটা মৌলিক শব্দ। বুঝছেন? ভাইয়া কিসে কিসের মধ্যে, হুম, কিসে কিসের মধ্যে বললেন যে প্রত্যয় নাই, প্রত্যয়, সমাসে নাই, সন্ধি, সমাস, উপসর্গ। প্রত্যয়, উপসর্গ। সন্ধি, সমাস, উপসর্গ এগুলোর মধ্যে নাই আচ্ছা এমন ভাইয়া, শব্দই হচ্ছে মৌলিক শব্দ। আচ্ছা ভাইয়া। বলুন তো, ভিখারিণী এটা কি মৌলিক নাকি না? ভিখারিণী কি ভাঙা যায় নাকি যায় না? ভিখারিণী শব্দটা কি ভাঙা যায়? যায় তো। যাই তো যায়। ভাইয়া। ভিখারি যোগ নি, ভিখারি যোগ নি, ভিখারিণী। অতএব এটা মৌলিক শব্দ না। এই হচ্ছে বিষয়। তাহলে যেটাকে ভাঙা যায় না সেটা মৌলিক, আর যেটাকে ভাঙা যায় সেটা কি? সাধিত শব্দ। তাহলে সাধিত শব্দ কোনগুলো? সন্ধি, প্রত্যয়, উপসর্গ, সমাসের উদাহরণগুলো। বলেন তো, গবেষণা কি মৌলিক শব্দ না সাধিত শব্দ? গবেষণা সাধিত। সাধিত। কারণ এটা ভাঙা যায়, তাই না? গো যোগ এসোনা, গবেষণা। গবাক্ষ সাধিত। সাধিত। সাধিত শব্দ। ভাঙলে কি হবে? গো যোগ গক্ষ। গো যোগ অক্ষ, অক্ষ। গো যোগ অক্ষ। অক্ষ। এটা হচ্ছে সন্ধির শব্দ, সন্ধির উদাহরণ। তাহলে সন্ধি, প্রত্যয়, উপসর্গ, সমাসের উদাহরণগুলো হচ্ছে সাধিত শব্দ। এই গেল মৌলিক আর সাধিত। তা প্রশ্ন হতে পারে নিচের কোনটি মৌলিক শব্দ বা নিচের কোনটি সাধিত শব্দ, অথবা প্রশ্ন হতে পারে নিচের কোন শব্দটি সন্ধিযুক্ত শব্দ, বা কোন শব্দটি সমাসযুক্ত শব্দ, উপসর্গযুক্ত শব্দ, বা কোন শব্দটি প্রত্যয়যুক্ত শব্দ। এটা সন্ধি পড়েছেন, বাকি তিনটা অবশ্যই আছে, সামনের দিকে আছে। তো এখন আমরা দেখবো হচ্ছে অর্থগতভাবে শব্দ। অর্থগতভাবে শব্দ কয় প্রকার? তিন প্রকার। এটা একটু শীটের কয়েকটা পৃষ্ঠা উল্টে আপনাকে যেতে হবে। দেখেন কোথায় আছে, এই এখানে আসবেন। অর্থমূলক শ্রেণী বিভাগ, শীটের ওইখানটা যান। অর্থগতভাবে শব্দ হচ্ছে
অর্থগতভাবে শব্দ হলো 3 প্রকার। প্রথমটা কি? যৌগিক শব্দ। যৌগিক শব্দ, যৌগিক শব্দের ওখানে যে সংজ্ঞাটা আছে ওটাই খেয়াল করেন। কি আছে? যে শব্দের উৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই। অর্থাৎ প্রত্যেকটা শব্দের দুইটা অর্থ হয়, একটা উৎপত্তিগত অর্থ আর একটা হচ্ছে ব্যবহারিক অর্থ। প্রত্যেকটা শব্দের দুইটা অর্থ হয়, একটা উৎপত্তিগত অর্থ আর একটা ব্যবহারিক অর্থ। যে দুইটা অর্থ একরকম হয়ে যায় এটাকে যৌগিক শব্দ বলে। প্রত্যেকটা শব্দের দুইটা অর্থ হয়, দুইটা অর্থ যদি একই রকম হয় তাকে যৌগিক শব্দ বলে। এজন্য ওখানে বলা আছে যে শব্দের উৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম। এখন এই যে উৎপত্তিগত অর্থ কি আর ব্যবহারিক অর্থ কি, যেমন দেখি শব্দের মূল অর্থকে বলে ব্যবহারিক অর্থ, শব্দের মূল অর্থকে বলে ব্যবহারিক অর্থ, আর ওই শব্দটা ভাঙলে যেটা হয় সেটা হচ্ছে উৎপত্তিগত অর্থ। যেমন দেখেন গবেষণার অর্থ কি বলেন তো? গবেষণার অর্থ কি? গবেষণার অর্থ কি? রিসার্চ। আচ্ছা আচ্ছা, গবেষণার অর্থ হচ্ছে রিসার্চ, বা কোনো কিছু নিয়ে গভীর ভাবা, বিশ্লেষণ করা, কোনো কিছু নিয়ে গভীর ভাবে বিশ্লেষণ করা। আচ্ছা ভাঙেন তো এখন। এসো না। এইখানে অর্থ হচ্ছে রিসার্চ, এইখানে অর্থ কি বলেন তো? সার্চ। কি সার্চ? গরু গরু হাইফেন তারপর যাই না। গরু সার্চ করা, আর এখানে কি যে কোনো কিছু সার্চ করা। তো গবেষণা অর্থ হচ্ছে গভীরভাবে বিশ্লেষণ করা, আর গো অর্থ গরু, এসন অর্থ খোঁজা, গরু খোঁজা। তো এইটা কি মূল অর্থকে বলে হচ্ছে ব্যবহারিক অর্থ, আর শব্দটা ভাঙলে যে অর্থ হয় এইটাকে বলে হলো উৎপত্তিগত অর্থ। এবার দেখেন তো দুইটা অর্থ কি একই রকম না ভিন্ন? একই। ভিন্ন। একই? এক না তো। এক ভিন্ন। পাশে অর্থ হচ্ছে গভীরভাবে বিশ্লেষণ করা, আর এক পাশে অর্থ হচ্ছে গরু খোঁজা। এক অর্থ হইলো কি? না ভাইয়া। অর্থ দুইটা দুই রকম হয়ে গেছে। এইটা কি যৌগিক শব্দ হবে? না। তাহলে গবেষণা শব্দটা যৌগিক হচ্ছে না। যৌগিক শব্দ হতে হলে কি হতে হবে? এই পাশের অর্থ এই পাশের অর্থ এক হতে হবে। যেমন দেখেন এখানে দেওয়া আছে কর্তব্য পিতৃহীন। কর্তব্য মানে হচ্ছে যা করার যোগ্য, আবার কৃতজ্ঞ মানে হচ্ছে যা করা উচিত, একই কথা। এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, বুঝতে না পারলে আমি পরে বোঝাচ্ছি। আর একটু নিচে আসেন, আগে হচ্ছে প্রত্যেকটা শব্দ কি এটা একটু দেখে নিই। যৌগিক শব্দের যে সংজ্ঞাটা বললাম বা শীটে যেটা দেওয়া আছে এটা এনাফ, কিন্তু রৌর বা রুরু শব্দের শীটে যে সংজ্ঞাটা আছে এইটা ভালো না। আমি যেটা বলছি এটা লিখেন। এরে আচ্ছা, ওই যে আমি একটা সংজ্ঞা বলছি দেখে নেন রুরু বা রুরু শব্দের। লিখুন সন্ধি প্রত্যয় উপসর্গযুক্ত শব্দের, সন্ধি প্রত্যয় উপসর্গযুক্ত শব্দের, সন্ধি প্রত্যয় উপসর্গযুক্ত শব্দের উৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ ভিন্ন হলে তাকে রুরু বা রুরি শব্দ বলে। সন্ধি প্রত্যয় উপসর্গযুক্ত শব্দের
সন্ধি প্রত্যয় উপসর্গ যুক্ত শব্দের উৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ ভিন্ন হলে তাকে রুরু বা রুড়ি শব্দ বলে। লিখছেন? হ্যালো, জি ভাই লিখছি। ভাই লিখছি। আচ্ছা, এরপর হচ্ছে উদাহরণে পরে আসতেছি, পরের সংজ্ঞায় যান। পরেরটা দেখে লেখা আছে যোগরূঢ় শব্দ। যোগরূঢ় শব্দের পাশে লিখুন, ওই সংজ্ঞাটা বাদ দিন। যোগরূঢ় শব্দ লিখবেন সমাসবদ্ধ শব্দের। যোগরূঢ় শব্দ হলো সমাসবদ্ধ শব্দের উৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ ভিন্ন হলে তাকে যোগরূঢ় শব্দ বলে। ভাইয়া আবার একটু বলেন। সমাসবদ্ধ শব্দের উৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ ভিন্ন হলে তাকে যোগরূঢ় শব্দ বলে। আচ্ছা, রূঢ় বা রূঢ়ি শব্দ এবং যোগরূঢ় শব্দ এই দুইটার সংজ্ঞা একই রকম, পার্থক্যটা কতখানি কোথায় বলেন তো? সন্ধি প্রত্যয় আর সমাসবদ্ধ। রাইট। আর যোগরূঢ় হচ্ছে সমাসযুক্ত শব্দের অর্থ ভিন্ন হয়, আর রূঢ় বা রূঢ়ি হচ্ছে সন্ধি প্রত্যয় যুক্ত শব্দের অর্থ ভিন্ন হয়। দুটার অর্থই ভিন্ন, পার্থক্য হচ্ছে একটা সমাসবদ্ধ আর একটা হচ্ছে সন্ধি প্রত্যয় উপসর্গযুক্ত। এবার উদাহরণ দেখেন, এখানে অনেকগুলো দেওয়া আছে। এইগুলো উদাহরণগুলো খেয়াল করেন যে বোঝেন কিনা, না বুঝতে পারলে বলেন যে কেন এরকম হচ্ছে, কারণটা কি। ভাইয়া বলেন। ভাইয়া আপনি এই সংজ্ঞাগুলো এত সিরিয়াসলি লিখাইতেছেন না, এগুলো কি রিটেনে আসবে? না না, সেকেন্ড পেপার থেকে রিটেন কোশ্চেন হবে না, আচ্ছা। রিটেন কোশ্চেন ফার্স্ট পেপার থেকে হবে। বাঁশি, এটাকে ভাঙেন তো কিভাবে? বাঁশ যোগ ই। এখন খেয়াল করেন যে বাঁশি শব্দের মূল অর্থ কি আর ওইখানে ভাঙার পরে কি অর্থ হয়েছে। বাঁশি শব্দের মূল অর্থ হচ্ছে এই বাঁশি, কিন্তু এখানে ভাঙলে কি হয়? বাঁশ যোগ ই, অর্থাৎ বাঁশ দিয়ে যা যা তৈরি করা হয়। এর অর্থ কি এক না ভিন্ন? ভিন্ন। ভিন্ন। এখন এই শব্দটা কি রূঢ়ি হবে নাকি যোগরূঢ় হবে? যোগরূঢ়। যোগরূঢ়। এটা কি সমাসযুক্ত শব্দ? না ভাই, বাসি বাসি রূঢ়ি শব্দ। প্রত্যযুক্ত। বাঁশ প্রত্যযুক্ত। যোগী। একটা শব্দকে আমি যখনই যোগ চিহ্ন দিয়ে ভাঙবো, আপনাকে অবশ্যই বুঝতে হবে এটা হয় সন্ধি, না হয় প্রত্যয়, না হয় উপসর্গ। সমাসযুক্ত শব্দ কখনো যোগ চিহ্ন দিয়ে ভাঙা যায় না। তাই না? সমাসযুক্ত শব্দকে ভাঙতে হয় কি দিয়ে? একটা বাক্যের মাধ্যমে, ব্যাস বাক্য যাকে বলে। তাহলে সন্ধি প্রত্যয় উপসর্গযুক্ত শব্দ সবসময় যোগ চিহ্ন দিয়ে ভাঙতে হয়। তাহলে বাঁশি শব্দের অর্থ ভিন্ন এবং এটা হচ্ছে প্রত্যয় যুক্ত শব্দ, এবং এটা দেখেন যে বাঁশি লেখা আছে, রূঢ় বা রূঢ় শব্দের মধ্যে বাঁশি লেখা আছে, এই যে এখানে বাঁশি। বাঁশি। ভাইয়া পাঞ্জাবি এর সন্ধি বিচ্ছেদ কি? পাঞ্জাবি সন্ধি বিচ্ছেদ হবে না, প্রকৃতি প্রত্যয় হবে। পাঞ্জাব যোগ হ্রস্ব ই। আচ্ছা। পাঞ্জাবির মূল অর্থ হচ্ছে পোশাক, কিন্তু পাঞ্জাব যোগ ই অর্থ হচ্ছে পাঞ্জাব একটা জায়গার নাম, ইন্ডিয়ার একটা প্রদেশ। পাঞ্জাব যোগ হ্রস্ব ই মানে হচ্ছে পাঞ্জাব থেকে আগত। আচ্ছা। তাহলে রাখালটা? রাখাল হচ্ছে যে রাখে সেই রাখাল। তাহলে রাখালের একটা অর্থ হচ্ছে কাউবয়। রাখালের মূল অর্থ হচ্ছে কাউবয়, যে গরু রাখে। আর আপনি প্রকৃতি প্রত্যয় করলে কি হবে? রাখ যোগ আল,
মানে যে রাখে সেই রাখাল। মানে আপনি মনে করেন আমার এই মার্কারটা রাখলেন, এক্ষেত্রে আপনি রাখাল, কিন্তু আপনি কি গরুর রাখাল? না। একটা হচ্ছে গরুর রাখাল, আর একটা হচ্ছে যা কিছু রাখবে সেই রাখাল। এক কাউবয়, দুই হচ্ছে যে রাখে। পাঞ্জাবির মতো আরেকটা উদাহরণ আছে, সেটা হচ্ছে আসামি। সেম, আসামি মানে হচ্ছে ক্রিমিনাল, অপরাধী, কিন্তু বাংলা অর্থ হবে আসাম যোগ দীর্ঘ ই, অর্থাৎ আসাম থেকে আগত। প্রবীণ শব্দটা তো আশা করি বোঝেন। প্রবীণের একটা অর্থ হচ্ছে বৃদ্ধ বা বুইড়া মানুষ, আর একটা অর্থ হচ্ছে এই যেখানে আছে প্রো যোগ বিন। প্রো মানে হচ্ছে ভালো, বিন মানে হচ্ছে, বিন মানে কি? বিনা বাজানো। অর্থাৎ প্রবীণের একটা অর্থ হচ্ছে বৃদ্ধ, আর একটা অর্থ হচ্ছে যিনি ভালো করে বীণা বাজাতে পারেন, বীণা বাদক। হস্তি, হস্তির একটা অর্থ কি? হাতি, আর একটা অর্থ কি? হস্ত যোগ ইন, এই যে এখানে আছে। হস্তির একটা অর্থ হচ্ছে হাতি, আর একটা অর্থ হচ্ছে হস্ত যোগ ইন, অর্থাৎ মানুষকে বোঝায়। হস্ত যোগ ইন অর্থ হচ্ছে হাত আছে যার। হস্তির প্রতি একটা অর্থ হচ্ছে হাতি, আর একটা অর্থ হচ্ছে মানুষ। হাত তো মানুষেরই আছে, আর তো কারো নেই। সন্দেশ, সন্দেশের একটা অর্থ হচ্ছে কি? সন্দেশ খাইছেন কখনো? হ্যাঁ, মিষ্টি। ওই তো, সন্দেশের একটা অর্থ হচ্ছে মিষ্টি। আর সন্ধে বেঁচে হবে সংযোগ দেশ, অর্থাৎ খবর, দেশের খবর। সন্দেশের মূল অর্থ হচ্ছে মিষ্টান্ন বা মিষ্টি জাতীয় একটা খাবার। আর স্নাতকটা ভাঙলে কি হবে ভাই? স্নাত যোগ অক। স্নাতকের একটা অর্থ হচ্ছে অনার্স, মানে যারা বিএ পাস করে তাদেরকে স্নাতক বলে। আর একটা অর্থ হচ্ছে গোসল করা, মানে স্নান করা থেকে স্নাতক। আচ্ছা ভাইয়া, আরেকটা জিনিস তো বুঝলাম না। এই যে কোনটা বলতেছে বলেন? না সন্দেশ মানে মিষ্টি, তো যোগ রূঢ় শব্দের ক্ষেত্রে এগুলোর মানে একটা লাইনের মতো আসবে না? মানে পঙ্কজের ক্ষেত্রে যেমন বলা হইতেছে না যে মানে পঙ্কে জন্মে যা, তো ওইরকম সন্দেশেরটা কি হবে, হাতিরটা কি হবে? এখন দেখেন, যে শব্দগুলো আপনি একটা লাইনের মাধ্যমে ভাঙতেছেন এটা হচ্ছে সমাস। পঙ্কজ তো যোগ চিহ্ন দিয়ে ভাঙা যাবে না, সন্দেশ আবার লাইনের মাধ্যমে ভাঙা যাবে না। সন্দেশ ভাঙতে হবে সংযোগ দেশ। এখানে আপনাকে বুঝতে হবে কোনটা সন্ধিযুক্ত শব্দ, কোনটা প্রত্যয়যুক্ত শব্দ, কোনটা সমাজযুক্ত শব্দ, কোনটা উপসর্গযুক্ত শব্দ, এটা বুঝতে হবে, না বুঝতে তো মুশকিল। যেমন প্রবীণের প্র কি উপসর্গ না? জি জি অর্থাৎ প্রবীণ হচ্ছে একটা উপসর্গযুক্ত শব্দ, এটাকে তো লাইনের মাধ্যমে ভাঙা যাবে না। সন্দেশ, এটা একটা সন্ধিযুক্ত শব্দ, কারণ 2 নাম্বার লেকচারে যখন সন্ধি পড়েছেন তখন তো এই শব্দটা দেখানো হয়েছে। প্রবীণদের তো স্যার ভাঙা যায় না, বয়স হয়েছে যার সেই তো প্রবীণ, ভাঙা যায় না। কোনটা ভাঙবেন? প্রবীণ মানে হচ্ছে বৃদ্ধ না? তো এরকম ভাবে বলা যায় না যে বয়স হয়েছে যার। আচ্ছা, আমি শিওর না। তো জোর করে এরকম ভাঙলে হবে না। এখন এই শব্দের প্রথমেই দেওয়া আছে উপসর্গ, উপসর্গ থাকলে তো সেটাকে আপনাকে অবশ্যই যোগ চিহ্ন দিয়েই ভাঙতে হবে। আচ্ছা, বিষয়টা তো এরকম। এই শব্দটা তো সমাজযুক্ত শব্দ না, উপসর্গযুক্ত শব্দ। উপসর্গযুক্ত শব্দ অবশ্যই যোগ চিহ্ন দিয়েই ভাঙতে হবে, আপনি বাক্যের মাধ্যমে ভাঙতে পারবেন না। তাহলে বাক্যের মাধ্যমে সমাসবদ্ধ হইলেই শুধু ভাঙা যাবে না ওইভাবে? শুধু সমাসবদ্ধ শব্দকেই একটা লাইন বা বাক্যের মাধ্যমে ভাঙা যায়, অন্যগুলোকে লাইন বা বাক্যের মাধ্যমে ভাঙা যায় না। ও আচ্ছা, এখন ঠিক প্রবীণ আছে। শব্দের শুরুতে একটা উপসর্গ আছে, আপনি এটাকে কেন লাইনের মাধ্যমে ভাঙতে যাবেন? ও ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এতক্ষণে বুঝতে পেরেছেন? যাক, দেরিতে হলো যে বুঝেছেন, আমি কৃতার্থ হইলাম। এবার দেখেন, এখানে দেখেন কি আকাশটা করে রাখছে, অতিথি। এইটা কেটে যোগ রূঢ় শব্দের মধ্যে লিখবেন
অতিথি শব্দটা সমাস যুক্ত শব্দ, এটা এখানে রাখা যাবে না। অতিথি হচ্ছে নয় তৎপুরুষ সমাস, এটা ওখান থেকে কেটে যোগরূঢ় শব্দের মধ্যে লেখেন। অতিথি মানে কি? গেস্ট। এবারে ব্যাস বাক্য দেখেন কি হবে, ন তিথি। ন মানে নয়, তিথি মানে সময় অর্থাৎ অসময় বোঝায়। নয় তিথি অতিথি, অতিথি শব্দ এটা হচ্ছে নয় তৎপুরুষ সমাস। নয় তিথি অতিথি অর্থাৎ অসময়, একটা অর্থ হচ্ছে গেস্ট আর একটা অর্থ হচ্ছে অসময়। তাহলে অতিথি কোন সমাস? নয় তৎপুরুষ সমাস। অতিথি শব্দটা যোগরূঢ় শব্দের মধ্যে লেখেন। তাইলে কি উপরে ভুল দেওয়া আছে? এটা এই উদাহরণটা এখানে যেভাবে আসছে সেটা হচ্ছে, দেখ আমি সেটা বলবো না, এটা ভুলই আছে। বেশি বললে আবার সমস্যা বাঁধাবে। এটা ভুল আছে আর আপনি নিচে লেখেন ওটা। জি ভাই। বেশি বুঝাইতে গেলে সমস্যা হয়ে যাবে। আর রুডো শব্দ থেকে তো কেটে দিব না অতিথি? হ্যাঁ অবশ্যই অবশ্যই। ভাইয়া ওই যে বললেন না অতিথি হলো নয় তৎপুরুষ, তো এটা কি লিখবো? মানে কোন সময়ে যেন বললেন যে কোন সময় আসে, কোন সময় আসে বললেন না, মানে ন যোগ সময় না যেন এটা ভাঙলেন যে মানে অসময়, নয় সমাজটাকে। সময়, আচ্ছা, নয় হ্যাঁ তিথি। ভেঙেছে হচ্ছে নয় তিথি, এটা হচ্ছে ব্যাস বাক্য। এখানে ব্যাস বাক্য হচ্ছে নয় তিথি। নয় মানে না, তিথি মানে সময়, মানে না সময় মানে কি? অসময়। অসময়। না সময় মানে তো না সময় তো বলা যায় না, অসময় বলতে হবে, মানে সময় নয় এই অর্থে। সময় নয় না বলে অসময়টা বললে ভালো শোনায়। অর্ধাঙ্গিনীটা কি বোঝেন? অর্ধাঙ্গিনী? হ্যাঁ ভাইয়া বুঝি। ওকে ফাইন। আমি বুঝি না ভাই। অর্ধাঙ্গিনী একটা অর্থ হচ্ছে নারীকে বোঝায়, আর যদি আপনি এইটা ভাঙেন তাহলে হবে অর্ধাঙ্গ যোগ ইনি, অর্থাৎ অর্ধেক অঙ্গ আছে যার। অর্ধেক অঙ্গ কার আছে এটা তো আমি বলতে পারতেছি না, অর্থটা এরকম হচ্ছে, এক পাশে অর্থ হচ্ছে নারী আর এক পাশে হচ্ছে অর্ধেক অঙ্গ অর্ধেক আছে অঙ্গ অর্ধেক যার। নাই, এরকম কিছু বোঝায়। ওকে ভাই। গবাক্ষ, গবাক্ষের মূল অর্থ হচ্ছে জানালা। বাংলা দেখেন কি হবে, গো যোগ অক্ষ। গো যোগ অক্ষ, গো যোগ অক্ষ অর্থ কি? গো মানে গরু, অক্ষ মানে চোখ, গরুর চোখ। গবাক্ষের মূল অর্থ হচ্ছে জানালা, আর গো যোগ অক্ষ এর অর্থ হচ্ছে গরুর চোখ। আচ্ছা, দুহিতা শব্দটাও আছে। দুহিতা শব্দের একটা অর্থ হচ্ছে কন্যা মানে মেয়ে, আর একটা অর্থ হচ্ছে দুগ্ধ দহনকারিণী। বুঝলেন? দুহিত শব্দের একটা অর্থ হচ্ছে মেয়ে, কন্যা, আর একটা হচ্ছে দুগ্ধ দহন করায় এমন মেয়ে। ভাইয়া গ্রাম অঞ্চলে সরোজ, সরোজ কি বুঝি নাই। আপনি নিচে চলে গেছেন, আমি তো পড়ে আছি এখনো। উপরের সবগুলো ও বুঝছেন? উপরের গুলা, হ্যাঁ। আমি আমি তো রুড়ি শব্দের সবগুলো বিশ্লেষণ করতেছিলাম। আচ্ছা এগুলো তো হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এবার নিচে আসি। পঙ্কজ যদি বোঝেন তাহলে সরসটাও বুঝতে পারবেন। পঙ্কজ বোঝেন? না আমি আসলে মিনিং বুঝি না, এখানে দেখলাম আর কি। তাহলে আমরা যোগরূঢ় শব্দের মধ্যে আসি। আচ্ছা, গবেষণার শব্দটি তাহলে কোন শব্দ হবে? গবেষণা। রুড় শব্দ। রো শব্দ। রুড়ি শব্দ। রুড়ি শব্দ। এবার আমরা আসি যোগরূঢ় শব্দের মধ্যে। দেখেন পঙ্কজ, পঙ্কজ, এই পঙ্কজ কিন্তু সমাসযুক্ত শব্দ। এখন এইটা কেন সমাসযুক্ত শব্দ? হালকা সমস্যা করি।
অজ, এরপরে হচ্ছে ধি, অদ। এই অজ, অদ, ধি এগুলো যে শব্দের শেষে উচ্চারিত হবে এগুলো কিন্তু সমাসযুক্ত শব্দ হবে। জলদ, বলদ, ফলদ, পঙ্কজ, সরোজ, অগ্রজ, জলজ। কিছু বুঝছেন? যে শব্দের শেষে অজ, অদ, ধি উচ্চারিত হবে এগুলো কিন্তু সমাসযুক্ত শব্দ। এগুলো এমনিতে বোঝা যায় না, এই জন্য এভাবে বললাম। তাহলে পঙ্কজের শেষে অজ আছে, অতএব এটা সমাসযুক্ত শব্দ। পঙ্কজের মূল অর্থ হচ্ছে পদ্মফুল, কিন্তু ব্যাস বাক্য দেখেন লেখা আছে পঙ্কে জন্মে যা। এবার বলেন তো পঙ্কে কি কি জন্মে? শাপলা, শালুক, শৈবাল, পঙ্কে কি ভাইয়া? কামা। এই পঙ্ক মানে পুকুর ভাইয়া। কাদা, পঙ্ক মানে কাদা, কাদা। ও পানির নিচে যাহা থাকে তাহাই কাদা। ও পানির পঙ্ক, উপরেও তো থাকে। পানির উপরে কাদা থাকে। এ মাইয়া, পানির উপরে কাদা থাকে। আপু তো দেখছে? ভাইয়া বৃষ্টি হলে তো কাদা হয় না, আমি কাদার কথা বলতেছি। ওটা তো কাদা পানির না, উপর থাকে না, নিচে থাকে। নিচে কই, উপরে লাগে তো, পায়ের মতো লাগে না? আরে পানি শুকাইলেই তো পানিটা তো বেরোয়, উপরে থাকে। মঙ্গলগ্রহ হইতে শুকাইলেই পারে। তো কাদা হয়। পানির কাদা কি উপরে এমনি এমনি কাদা হয়? থাকে। কাদা থাকে। সিরিয়াসলি আসে আমি কাদা আমি ভাসে বিশ্বাস রে। বলতেছি তো ভাইয়া, মানে প্রথমে কাদা হয় তারপরে পানি না? আচ্ছা, আপনি হচ্ছে পুকুরের দিকে তাকান তো, কাদা কি পানির উপরে না নিচে? পুকুরের দিকে কেন তাকাবো ভাইয়া? বৃষ্টি আসলে ফার্স্টে কাদা হয় না, পরে পানি বৃষ্টি, একটু একটু জায়গায় পানি না থাকে। বলে কাদা হইব কইতে। না আচ্ছা না, যাই কাদা তো হোক, ধুলাবালি তাহলে থেকে ওটা হয়। কাদা আচ্ছা নয়। বাদ দেন, উপরে থাক আর নিচে থাক, আপনি কাদা চিনছেন তো? জি, আপনি ওইটার কথা বলতেছেন না ভাইয়া? ভাইয়া পানির নিচে যেটা থাকে ওটা তো বালি। ওটা বালি, কি আশ্চর্য। আচ্ছা, উনি ওনার মতো করে যোগ দিচ্ছেন, সমস্যা নাই, ওনার কথাও ঠিকই আছে। উনি বৃষ্টির পানির কথা চিন্তা করতেছেন, ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। মানে তবে সে মেইনলি তো যাই হোক, আমরা বৃষ্টি আসলেই বলি না যে অনেক কাদা হয়েছে, পুকুরের নিচে কাদা আছে ওইটা কি বলি? ওইটা। কিন্তু তাহলে পঙ্কজ শব্দটাই তো আপনার Change. দৃষ্টিকোণ থেকে যেটা হচ্ছে, এই শব্দটাই ব্যাকরণ থেকে তুলে দিতে হবে। কারণ বৃষ্টির পানিতে যে কাদা হয় সেখানে পদ্ম ফুল কেন, শাপলা, এটাই তো শালুক, প্রশ্ন। শৈবাল কিচ্ছু জন্ম নেবে না। তাইলে আসলে ভুল আছে মনে হয় এটা। তাহলে কাদার মধ্যে পঙ্কজ জন্মায় শব্দটা না, ভুল আছে। ময়লা পানিতে জন্মায়, এটা ঠিক আছে তাই না ভাইয়া? ময়লা পানিতে। ময়লা পানিতে পদ্ম ফুল জন্মে? হায় হায়। গোবরে তার অন্য একটা লেভেলের চিন্তা। গোবরে দেয়। এখন ওইটা যদি বলেন যে বলে না গোবরে পদ্ম ফুল, এটা তো ভিন্ন কথা, মাঝে মধ্যে ফোটে, কিন্তু পদ্ম ফুল আসলে স্বচ্ছ পরিষ্কার পানিতেই ফোটে। হ্যাঁ, ময়লা পানিতেও জন্মে না তা না, জন্মে। ও, আমি তো এতদিন জানছি ময়লা পানিতে জন্মায়, আমি তো ময়লা জানতামই না। পানিতেও জন্মে, জন্মে না তা না, আমিও দেখেছি আছে, কিন্তু পদ্ম ফুলের মেইন বৈশিষ্ট্য হচ্ছে পরিষ্কার স্বচ্ছ পানিতে ফুটে ওঠে। যাও ও গা। এখন বিষয় হচ্ছে এখানে পঙ্কুসের একটা অর্থ হচ্ছে পদ্ম ফুল, আর একটা অর্থ হচ্ছে কাদায় যা যা জন্মে সব কিছুকে বোঝায়। কাদায় অনেক কিছুই জন্মে, শাপলা, শালুক, শৈবাল, সবই জন্মে। আর একদিকে শুধু পদ্ম ফুলকে বোঝায়, আর একদিকে অনেক কিছু জন্মে, এরকম কিছু বোঝায়। যেমন লেখায় আছে পানিতে অনেক কিছু জন্মে, কিন্তু এর মধ্যে পঙ্কজ বলতে কেবলমাত্র পদ্ম ফুলকে বোঝায়। এখানে ভাইয়া এই যে শুধু পঙ্কজ মানে হচ্ছে পদ্ম ফুল তাই না ভাইয়া? এটা কি পদ্ম ফুল, সমার্থক শব্দের মধ্যে পাবো? অবশ্যই পাবেন। আচ্ছা। পদ্ম ফুলের সমার্থক শব্দ হচ্ছে পঙ্কজ। But ওই যে পদ্ম ফুল আর সরোজ সেম জিনিস। সরোজ মানেই হচ্ছে পদ্ম ফুল, আর ব্যাস বাক্য হচ্ছে দিঘিতে জন্মে যা। সরোজের। দিঘিতে সরোজ, সরোজ মানেও পদ্ম তাহলে ফুল। আমরা আর পঙ্কজের ব্যাস বাক্য দিতে পারবো সরোজ। একটু ব্যতিক্রম আছে, দেখেন তো, পঙ্কজ মানে হচ্ছে পঙ্কে জন্মে যা, আর সরোজ মানে হচ্ছে সরোবরে জন্ম যা। সরোবর মানে হচ্ছে দিঘি। পঙ্কজের ব্যাস বাক্য হচ্ছে পঙ্কে জন্মে যা, আর সরোজের ব্যাস বাক্য হচ্ছে সরোবরে জন্মে যা। সরোবর মানে হচ্ছে দিঘি। ভাইয়া দিঘিতে ওই যে সিঁড়িওয়ালা পুকুর গুলা না? হ্যাঁ, এটাকে বলতে দিঘি বলতে আসলে অনেক বড় পুকুর যেটা, ওটাই দিঘি। হুম। ওটাও হতে পারে, মানে বড় সাইজের আর কি, পুকুরের সাইজ যখন বড় হয় ওটাকে দিঘি বলে, এই হচ্ছে পার্থক্য।
ছোট আর বড়। জলধি, জলধির মূল অর্থ হচ্ছে সাগর। তাহলে ব্যাস বাক্যটা হচ্ছে জল ধারণ করে যা। তাহলে অর্থ কিন্তু দুটা হয়ে গেছে, মূল অর্থ হচ্ছে সাগর আর ব্যাস বাক্য হচ্ছে জল ধারণ করে যা। তার মানে ব্যাস বাক্যে এই গ্লাসটাকে বোঝাচ্ছে, কারণ গ্লাসও তো জল ধারণ করে, করে না? তাহলে যে কোনো আবার জিনিসই হইতে পারে। ব্যাস বাক্যে এই বোতলটাকে বোঝাতে পারে, বোতলও তো জল ধারণ করে, জগ হতে পারে, বালতি তাহলে হতে ভাইয়া পারে। সাগর কিভাবে হয়? না, জলধির মূল অর্থ হচ্ছে সাগর। অর্থ তো দুইটা হবে, একটা মূল অর্থ আর একটা উৎপত্তিগত অর্থ। অর্থ তো কখনোই মিলবে না। তাহলে উৎপত্তিগত অর্থ কি সাগর? উৎপত্তিগত অর্থ হচ্ছে জগ, গ্লাস, বালতি, হাঁড়ি মানে পাতিল ও এগুলো। যেগুলো আচ্ছা জল আচ্ছা ধারণ আচ্ছা। করে। আর ব্যবহারিক বা মূল অর্থ হচ্ছে সাগর। ও ওকে। উৎপত্তি অর্থ মানে যে ব্যাস বাক্যের যে অর্থটা, আর মূল অর্থ হচ্ছে এই শব্দটার যে অর্থ। আচ্ছা, দেখেন এখানে লেখা আছে বলদ। বলদ তো বুঝেন নাকি? বলদ বুঝি ভাই, একটু ভাঙ্গায় দেন রে। বলদ তো বুঝেন। ওই যে আমি বলেছিলাম অদ, অদ থাকলে সেটা সমাজযুক্ত শব্দ হয়। বলদের একটা অর্থ হচ্ছে গালি অথবা গরু, আর ব্যাস বাক্য হচ্ছে বল দেয় যা বা যে। এই পাশে অর্থ হচ্ছে একটা গালি অথবা গরু, এই পাশে একটা গরু, আর এই পাশে বল মানে কি শক্তি দেয় যা, শক্তি। মানে শক্তি পাওয়ার প্রডিউসার কিছু মেশিন, পাওয়ার প্রডিউসার মেশিন। আর এই পাশে হচ্ছে কাউ, অর্থ কিন্তু ভিন্ন। বুঝেছো মৎস্য? খাও শুধু মৎস্য। রাজপুত, রাজার ছেলে। রাজপুতের মূল অর্থ হচ্ছে একটা জাতি, ইন্ডিয়ান একটা জাতি। যেমন আমরা বাঙালি জাতি। তানসিং রাজপুত। তানসিন রাজপুত সেই আকবরের সময় যারা ছিল আর কি, সম্রাট আকবরের সময় ছিল। রাজপুত একটা জাতি, কিন্তু ব্যাস বাক্য হবে রাজার পুত্র। তাহলে মূল অর্থ হচ্ছে জাতি, আর ব্যাস বাক্য হচ্ছে রাজার ছেলে, রাজার পুত্র। ব্যাস বাক্য রাজার পুত্র। বললেন তো মহাজন শব্দটা কোন শব্দের মধ্যে পড়বে? মহাজন অর্থ কি, মানে মূল অর্থ কি? টাকা ধার দেয় যে। হতে পারে মালিক। মালিক। কিন্তু ব্যাস বাক্য দেখেন কি হবে, মহান যে জন। মহান যে জন। একজন বলি আমরা এটাকে। বড়, একজন ধনে বড় আর একজন মনে বড়। জি ভাই, কথা সত্য। মূল অর্থ হচ্ছে ধনে বড়, আর ব্যাস বাক্যের অর্থ হচ্ছে মনে বড়। যাক, একটা না একটা বড় আছেই। দুইটাই বড়। যার মন নাই তার ধন সম্পদ, ধন সম্পদের মন আছে। যার ধনও নাই মনও নাই, এই তো মানুষটা। ধন সম্পদ না থাকলে তো মন সম্পদ থাকতে হবে। যার মন বড় তার সবকিছুই বড়, এটা হচ্ছে বড় কথা। আচ্ছা বলেন তো, আর একটা শব্দ ছিল মহাযাত্রা। যাত্রা, মহান যে যাত্রা। মহাযাত্রার মূল অর্থ হচ্ছে মৃত্যু, আর ব্যাস বাক্য হচ্ছে মহান যে যাত্রা অথবা মহাসমারোহে যাত্রা। অর্থাৎ মূল অর্থ হচ্ছে মৃত্যু, আর ব্যাস বাক্য হচ্ছে ছাত্রলীগের মিছিল অথবা বিয়েতে যাওয়া অথবা কোনো পার্টিতে যাওয়া। মানে ব্যাস বাক্য অর্থ হচ্ছে অনেকগুলো মানুষ নিয়ে কোথাও যাওয়া, আর মূল অর্থ হচ্ছে মৃত্যু। বলেন সব যাত্রা এটাও কি মানে মহান যাত্রা মহাযাত্রার মতো? সব যাত্রা মহাযাত্রা একই তো কথা। আচ্ছা, সব যাত্রা মানে সব যাত্রা মানে সব যাত্রা মানে মৃত্যু, একই কথা। সব যাত্রা মানে তো মৃত্যু। কিন্তু এর বেশ বাক্যটা কি হবে ভাই? সবের যে যাত্রা। সবের যাত্রা হতে পারে, ওটাই হবে, তৎপুরুষ সমাস হবে। সব যাত্রা বলতে আর অন্য কিছু হবে না। সব যাত্রা বলতে দুই পাশের অর্থ একই হবে। সব যাত্রা মানে মৃত্যু যাত্রা, আবার যখন বলে সবের যাত্রা মৃত্যুর যাত্রা, অর্থ কিন্তু এক হয়ে যাবে। সব যাত্রা যোগরূঢ় শব্দ হবে না,
কারণ শবযাত্রার মূল অর্থ আর ব্যবহার ব্যাসবাক্যের অর্থ ব্যাসবাক্য একই। একই হবে। ভাইয়া মহাযাত্রার ব্যাস বাক্যটা একটু সুরে সুরে বলেন তো, মানে ওই যে কেমনে বলে না ওইরকম ভাবে। মহাসমারোহের যাত্রা। মহাযাত্রার ব্যাসবাক্য হচ্ছে মহাসমারোহে যাত্রা। এটা সব কথায় বলা যায় বিশাল যে যাত্রা, মহান যে যাত্রা, অনেক লোকজনকে নিয়ে কোথাও যাওয়া, এটা। দুইটা শব্দ দিচ্ছি, দেখুন তো পারেন কিনা। তুরঙ্গম, বলেন তো তুরঙ্গম অর্থ কি? ঘোড়া। তুরঙ্গম অর্থ হচ্ছে ঘোড়া। এবার ব্যাস বাক্য করেন। ব্যাস বাক্য হচ্ছে দ্রুত ছুটে যায় যা। আমি যদি বলি রকেট, যদি বলি বিমান, যদি বলি মিসাইল, বন্দুকের গুলি। দ্রুত যায় যা অর্থাৎ রকেট। সাপোজ ধরেন রকেট, এক পাশে অর্থ হচ্ছে ঘোড়া আর এক পাশে অর্থ হচ্ছে রকেট বা বিমান, অর্থ কিন্তু ভিন্ন। তুরঙ্গম শব্দটা যোগরূঢ় শব্দ। এই তুরঙ্গম শব্দের আরেকটা সমার্থক শব্দ হচ্ছে তুরক, এই একই তুরক। ব্যাস বাক্য। জি ভাইয়া তুরক। ওই দ্রুত যায় যা, একই অর্থ, মানে সমার্থক শব্দ আর কি, একই জিনিস। তুরক তুরঙ্গম একই কথা। বলেন তো বিনা পানি অর্থ কি? বিনা পানি বলতে কোন দেবীকে বোঝায়? দেবী সরস্বতী দেবী। দেবী সরস্বতী। এইখানে অর্থ হচ্ছে সরস্বতী, আর ব্যাস বাক্য হবে বিনা পানিতে যার, অর্থাৎ বিনা যার হাতে থাকে, মানে একজন সঙ্গীত শিল্পীকে বোঝায়। এক পাশে হচ্ছে দেবী সরস্বতী আর এক পাশে অর্থ হচ্ছে সঙ্গীত শিল্পী। বিনা ভাইয়া পানি দিয়ে কি হাত বুঝাইছে? এই পানি হচ্ছে মূর্ধন্য ন, হ্যাঁ মূর্ধন্য নয়ের যে পানি, এই পানি মানে হচ্ছে হাত, আর দন্ত নয়ের যে পানি ওইটা হচ্ছে ওয়াটার। হুম। এই হচ্ছে কথা। বলেন তো কবিরাজ মানে কি? ভাই একটা প্রশ্ন আছে। বলেন। ভাই এই যে বিনা পানি যায় অর্থাৎ পানি এখানে বুঝাইতেছে হাত বুঝাইছে, তাহলে মানে বিনা তো হাতে যায়। এটার, হ্যাঁ তাহলে বিনা হাতে যা তো সরস্বতীরই হয়, তাহলে তো এটার মানে পৃথিবীতে মূল কি সব মানে যারা সঙ্গীত শিল্পী তারা কি বিনা হাতে থাকে নাকি থাকে না? যারা শিল্পী থাকে তাদের হাতে কি বিনা থাকে নাকি থাকে না? হ্যাঁ ভাইয়া থাকে। থাকে না, থাকে। থাকে না। থাকে ভাইয়া। যে কোনো সঙ্গীত শিল্পী বিনা বাজাতে পারে, পারে কিনা? ও আচ্ছা, হ্যাঁ ভাইয়া পারে। পারে। অতএব অর্থ ভিন্ন। কবিরাজ গ্রাম্য চিকিৎসক। গ্রাম্য বা ভেষজ চিকিৎসক। হারবাল। হাতুড়ে ডাক্তার বলা যায় না ভাইয়া? হাতুড়ে ডাক্তার বলা যায়। কলিকাতা হারবাল। কলিকাতা হারবাল, যাই হোক চিকিৎসক। ওকে চিকিৎসক, কিন্তু এখানে ব্যাস বাক্য দেখেন কি হবে, কবিদের রাজা। মানে কি? কবিদের রাজা মানে শ্রেষ্ঠ কবিকে বোঝায়। ব্যাস বাক্য হচ্ছে কবিদের রাজা, মানে শ্রেষ্ঠ কবিদের মধ্যে যিনি শ্রেষ্ঠ তাকে বোঝায়। আর এখানে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর হতে পারে, মানে শ্রেষ্ঠ কবি। আর এখানে হচ্ছে চিকিৎসক, অর্থ ভিন্ন। তাহলে কবিরাজ শব্দটি কি হবে? যোগরূঢ় শব্দ, সমাস। এই যোগরূঢ় শব্দ তৎপুরুষ সমাস। আর কি আছে পড়ানোর? কিছুই তো নাই, সব তো শেষ করে ফেলছি। ভাইয়া বলেন। কবিরাজ কথাটা কি হচ্ছে যোগ চিহ্ন দিয়ে ভাঙা যায় না? যোগ চিহ্ন তো ভাঙবেন জি। না, মানে কবি যুগরাজ এরকম কোনো নিয়মের মধ্যেই পড়ে না। যোগ চিহ্ন দিয়ে ওই শব্দগুলি ভাঙা যায় যেটা সন্ধিযুক্ত শব্দ, যেটা প্রত্যয়যুক্ত শব্দ, যেটা উপসর্গযুক্ত বা শব্দ। উপসর্গ। কবিরাজের মধ্যে সন্ধি প্রত্যয় উপসর্গের কিচ্ছু নাই, অতএব ভাঙা যাবে না। ঠিক আছে ভাইয়া? ভাই একটা কোশ্চেন ছিল।
এই যে যুগ্র শব্দের একদম লাস্টে দেখেন লেখা আছে যে ইত্যাদি, তো ভাই ইতি যুগা দিয়ে এটা তো ভাঙা যায়, তাহলে এটা যুগ্র শব্দ কিভাবে? ইত্যাদি। হ্যাঁ, এই যে যুগ্র শব্দের একদম লাস্টে লেখা আছে। ওরে খোদা, মনু ইয়ানে ও বোঝেন না। এটা ওই ইত্যাদি না তো, এই মানে ইত্যাদি মানে এর থেকে আরো বুঝাইছে আছে। জায়গা, মানে হচ্ছে আরো অনেক শব্দ আছে মানে এর এরকম। থেকে বুঝাইছে ইটিসি। যাই হোক, আচ্ছা, ইটিসি। কি ভেজালটা লাগছে দেখছেন। যাই হোক, না বোঝার অনেক বিপদ। উনি স্যার বুঝলেন। কমা দিলে তো ভেজাল লাগবেই, কমা দিছে স্যার। তবে সমস্যাটা রাজপুতের হচ্ছে পর এখানে কমা আছে তো, রাজপুতের সাথে কমা না দিলে, কমা কমা আছে, দেওয়ার কারণে তাহলে ঝামেলাটা হয়েছে। এই কমা দেওয়াটা ভুল হয়ে গেছে। হ্যাঁ স্যার। এই কমার কারণে ঝামেলাটা হয়েছে। যাই হোক, আপনার যুক্তি আছে। ইত্যাদি হচ্ছে এমনিতে একটা শব্দ, মানে ইত্যাদি মানে আরো অনেক কিছু এরকম উদাহরণ আছে। আচ্ছা হ্যাঁ ভাই, এই যে কমাটার জন্য একটু সমস্যা হইতেছিল। কমার জন্য problem আছে। ভাইয়া বিনা পানির ব্যাস বাক্যটা একবার একটু বলেন। কোনটা? বিনা পানি। বিনা পানিতে বিনা যায়। পানিতে যার, বিনা পানিতে মানে হাতে যার, বিনা পানিতে যার, বিনা পানি, এটা হচ্ছে বহুব্রীহি সমাস। জলদ শব্দের মূল অর্থ কি? জলে জন্মে যায়। মানে আবিধানিক অর্থ কি, মানে হচ্ছে ব্যবহারিক অর্থটা কি, মানে মূল অর্থটা কি? জলজ অর্থ না জলে জন্মে যা, খোদা, ওটা তো ব্যাস বাক্য। এটাই তো, জলদ তো আলাদা। আবিধানিক মূল অর্থ অথবা ব্যবহারিক অর্থটা কি? মেঘ। এর মূল অর্থ হচ্ছে মেঘ। ভাই এটার মানে পুকুর না? মেঘ হইছে কেমনে? জলধ, জলধি। ওটা তো আমি জলধি। জলধি মানে পুকুর। জলধি মানে পুকুর না, সাগর। ও তুমি আচ্ছা। সমার্থক শব্দ পড়ো, সমার্থক শব্দ পাবা। এটা হচ্ছে জলধ মানে হচ্ছে মেঘ, আর ব্যাস বাক্য হবে জল দেয় যে বা যা। এখন জল দেয়, কে কে জল দেয় বলেন তো? ওই তো পুকুরই তো দেয়, দেখছেন? পুকুর না, না না সাগর দেয়। ও সাগর আচ্ছা, মেঘও দেয়। দেয়, নদী দেয়, টিউবওয়েল দেয়, নলকূপ দেয়, কূপ দেয়, মানুষও দেয়, অনেকেই জল দেয়। পশু পাখিও দেয়। এবার আমি যদি এই বোতলটা দিয়ে আপনাকে জল দিই, তাহলে আমিও জল দিলাম, বিষয়টা তো এরকম। তার মানে কি, জল অনেক জায়গা থেকেই পাওয়া যায়, কিন্তু এখানে শুধু মেঘকে বোঝায়, অর্থটা ভিন্ন। এক পাশটা হচ্ছে মেঘ আর এক পাশে হচ্ছে সোর্স অফ ওয়াটার। তাই এর জন্য তো দেখা যাচ্ছে সমার্থক শব্দ খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, নইলে তো মূল ধরতে পারবে না। অবশ্য যতগুলো বললাম পরীক্ষার মধ্যে আসবে, বাইরে যাবে না। তাই এইগুলো বললে তার পড়তে ইচ্ছে করে না। অনেকগুলো বলা হয়েছে, এর বেশি লাগবে ওনার। ভাইয়া আপনি যে বলেন। এতগুলা সমাজ প্রত্যয় পারেন না, এগুলো কেমনে পারেন বলেন তো? এগুলো তো বহুত ঝামেলা, আমি একটু দেখছিলাম, আমার মেজাজ খারাপ হয়ে যায়, একটু টিপস দেন তো। এগুলো অনেক ঝামেলা। বৎস ইহা একদিনে সম্ভব হয় নাই, কঠিন তপস্যার ফলে হইয়াছে তো ইহা। আপনি কোন ক্লাস থেকে শুরু করছেন? 9 থেকে? আমরা তো এটা মিস করে গেছি না, একটু বলেন না ভাই। বৎস আমি আপনাদেরকে পড়াই হচ্ছে 7 বছর ধরে। ও, এইটা হইছে কারণ। আমি স্যার অনার্স আমরা ফার্স্ট ইয়ার থেকে আপনাদের ক্লাস নেই, আমার মাস্টার শেষ হয়ে গেছে বৎস। আমি এখন আবার আবার আপনাদের মধ্যেই পড়াশোনা করি। কি জন্য বলেন তো? বিসিএস বিসিএস। ক্যাডার। তো বিসিএস ক্যাডার হওয়ার জন্য যে পরিমাণ পড়াশোনা করতে হয়, আপনারা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য আমার মনে হয় 5% করেন না। বিসিএস ক্যাডার যে পড়াশোনা আমরা করি, তার 5% আপনারা করেন, চান্স পেয়ে যাবেন। তো আসলে পারার বিষয়টা তো এটাই যে অনেক দিন ধরে চর্চা করতেছি, এখনো করতেছি, এবং এত পড়াশোনা করতে হয়। না ভাইয়া, আমরা আমাদের কাছ থেকে যে বিষয়টা কঠিন, আপনার কাছ থেকে বিসিএস টা কঠিন, আমাদের কাছ থেকে ইউনিভার্সিটি অ্যাডমিশন কঠিন, বিষয়টা আপনার কাছে বিসিএস। আমি যখন অ্যাডমিশনের প্রিপারেশন নিয়েছি তখনও ঠিক আপনাদের মতই মনে হচ্ছিল, কিন্তু কঠিন হলে তো হবে না, জয় করতে হবে। কঠিন বলে কি ছেড়ে দেওয়া যাবে? যাবে না। এই যে আপনি যে একটা কথা বললেন না ভাই এখন, যে মানে বিসিএস এর পড়াশোনার 5% ইউনিভার্সিটির অ্যাডমিশনের পড়াশোনা না, যে ছেলেটা 16 ঘন্টা পড়াশোনা করে ভাইয়া, সে কি করবো ভাইয়া? ও তখন কেউ কি আমার কি ঘুমানো যাইবো না নাকি? আর এই জন্য বললাম, কারণ বিসিএস এর প্রিপারেশনটা হচ্ছে আপনার অনেক। আপনি তো এখানে শুধু 5টা সাবজেক্ট পড়তেছেন, তাই তো? জাস্ট কমার্সেরই 5টা সাবজেক্ট, কিন্তু একটা ছেলে বিসিএস ক্যাডার পরীক্ষা দিতে গেলে সব পড়তে হয়।
এভরি সাবজেক্ট বাংলাদেশে আজ পর্যন্ত যতগুলো সাবজেক্টের জন্ম হয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বোটানি, জিওগ্রাফি, ইন্টারন্যাশনাল, বাংলাদেশ, মানে বাংলা, ইংলিশ, ম্যাথ, কম্পিউটার, আইসিটি, ভূগোল, এক কথায় যত সাবজেক্ট আছে বাংলাদেশে সব পড়তে হয়। এটা মানুষের পক্ষে সম্ভব না, মহামানব করতে হয়। তাইলে কি মানে এটা বিসিএস মানে কি একটা মানুষকে সবই পারতে হইব? সবই পারতে হয়, এমন একটা বিষয়। ভাইয়া দিনে কতক্ষণ পড়েন আপনি? দিনে আসলে সময় যতক্ষণে পাই ততক্ষণই পড়ি। এখন হচ্ছে ঝামেলা হয়ে গেছে, সেটা হচ্ছে আমি তো পড়াশোনা করি ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরিতে। তো লাইব্রেরিতে সাধারণত আমরা ঢুকি মনে করেন হচ্ছে সকাল 7টায়, আর লাইব্রেরি থেকে বের হই রাত 10টায়। এই পুরো টাইমটি পড়াশোনার মধ্যেই যায়, সকাল 7টা থেকে রাত 10টা, যতক্ষণ হয় আর কি। এরপরে বাসায় রাতে গিয়ে মনে করেন আরো 2 থেকে 3 ঘন্টা লাইব্রেরি। ভাইয়া আপনি আপনি অ্যাডমিশন টেস্টের সময় কতক্ষণ করে পড়াশোনা করছিলেন? অ্যাডমিশন টেস্টের সময় কোনো রুটিন ছিল না, আমি পড়ছি, পড়তে পড়তে ঘুম পাইলে ঘুমাইছি, ঘুম থেকে উঠে আবার পড়ছি, এরকম বিষয় ছিল। তো দেখা যাচ্ছে 12 ঘন্টা তো হয়েছেই। এখন আপনাকে যে 12 ঘন্টাই পড়তে হবে এটা কিন্তু না, অনেকে আছে 4-5 ঘন্টা পড়লে তার কভার হয়ে যাচ্ছে। এটা যার যার অ্যাবিলিটি, ক্যাপাসিটির উপর নির্ভর করে। ভাই এইটার উপর একটু জোর দিতে হয়, তাই না? ইংলিশ আসলে জোর দিয়ে ইংলিশ অবশ্যই দিবেন, তার মানে এই না ইংলিশে জোর দিতে গেলে বাংলায় খারাপ করে ফেলবেন। এখানে কোনো সাবজেক্টকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। আপনি মনে হয় ইংলিশ অনেক ভালো করছেন, কিন্তু বাংলাতে নাম্বারটা একেবারে কম, আপনার সিরিয়ালটা কই যাবে বলেন তো? সিরিয়ালটা কিন্তু মেরিট লিস্টে আর থাকবে না, ওয়েটিং লিস্টে চলে যাবে। কিন্তু ভাই ইংলিশে ফেল করলে তো ভাই মানে একদম ইউনিভার্সিটি মানে ওইটা থেকে ফেল। এটা তো অবশ্যই। এখন আপনি যদি মনে করেন যে আমি ইংলিশে ভালো করব, অ্যাকাউন্টিং, ফিনান্স, মার্কেটিং এ ভালো করব, বাংলা থাক, বাংলায় ফেল করি সমস্যা নাই, আপনি কিন্তু চান্স পাবেন না। কারণ আপনি তো প্রচেষ্টা করতে হবে। আপনি যখন বাংলার একটা নাম্বার কি বাদ দিয়ে দিয়েছেন, আপনি ওই নাম্বারটা কোনোভাবেই বাকি 4টা সাবজেক্ট দিয়ে কভার করতে পারবেন না, সম্ভব না। এটা কখনোই সম্ভব। সবগুলোকে সমান প্রায়োরিটি দিতে হয়, সবগুলোই সমান গুরুত্ব আছে এখানে, এখানে কাউকে বঞ্চিত করা যাবে না। আপনি কখনোই ভাববেন না বা একটা সাবজেক্ট বাদ দিয়ে বাকি 4টা দিয়ে কভার করব, এটা কখনোই আপনি পারবেন না, কখনোই পসিবল না। কারণ আপনি কখনোই গ্যারান্টি দিতে পারবেন না এই বাকি 4টাতে একদম ফুল মার্ক তুলবো, সম্ভবই না। এখন কত 80 নাম্বারের পরীক্ষা না? হ্যাঁ ভাই, 80-এর মধ্যে হচ্ছে আপনার বাংলার জন্য 20 বরাদ্দ আছে, আরো কম 16, 5 × 80, 16 নাম্বার। 9 থেকে 6 ভাই। ভাইয়া ইংলিশে তো প্রতি বছর বেশি করে আসছে না? হ্যাঁ ভাই, 5টা 5 × 80, 16 পড়ে একটা সাবজেক্টে। ভাইয়া রিটেনে কি সব সাবজেক্টে সমান মার্কেই এক্সাম হয়? একদম সমান সমান হবে, কোনো কথা ভাইয়া হবে না। গত বছর যে 45-এ পরীক্ষা হয়েছে, ইংলিশে তো 29 দেখলাম আমি। ইংলিশে 30 দেখেছেন? 29। এবার দেখেন বিষয়টা হচ্ছে ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন 5 ছিল, বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন 5 ছিল। এটা আপনি কিসের নাম্বার, ইংলিশের নাম্বার বলবেন? আমি তো ইংলিশে ধরছি। এটা ইংলিশ সাবজেক্টের নাম্বার, এটা ইংলিশ সাবজেক্টের নাম্বার। বাংলাতে ইংলিশ, ইংলিশ টু বাংলা, এই নাম্বারটা না ইংলিশের না বাংলার। এই নাম্বারটা কিসের ভাই? কিছুরই না, এই নাম্বারটা কিন্তু কিছুরই না। অর্ধেক অর্ধেক বাংলা ইংলিশের। আবার ছিল হচ্ছে একটা প্যাসেজ ছিল সামারি করতে বলছে, এটা ইংলিশের, কিন্তু এগুলো আসলে ইংলিশের কিসের সাথে রিলেটেড? কিছুর সাথেই না। রিটেন পরীক্ষাটা আসলে পুরোটা আপনার ক্যাপাসিটি, অ্যাবিলিটি যাচাই করার জন্য নেয়। ওই যে ছিল যে প্রত্যেক সাবজেক্ট থেকে 4 নাম্বারের একটা প্রশ্ন ছিল, বাংলা থেকে 4 নাম্বার, অ্যাকাউন্ট থেকে 4 নাম্বার, সব সাবজেক্টে 4 নাম্বারের একটা প্রশ্ন ছিল। ঠিক আছে না? আশা করি জি। এটা হচ্ছে মূলত সাবজেক্ট ভিত্তিক একটা প্রশ্ন। এই ছিল রিটেনের মেইনলি সাবজেক্ট ভিত্তিক নাম্বারটা। তাছাড়া আমার মনে হয় যেগুলো নাম্বার বাকি যেগুলো ছিল এগুলো মনে হয় সাবজেক্ট ভিত্তিক না, এটা জাস্ট আপনার ক্যাপাসিটি যাচাই করার জন্য। ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ প্লাস সামারি, এগুলো আপনি কোন বই থেকে পড়বেন? আছে এগুলো আপনার দক্ষতা যাচাই করা, তাছাড়া কিছু। এই জন্য আসলে রিটেনটা আবার অনেক সহজ। যদি কারো ইংলিশের বেস ভালো থাকে এমনিতে অনেক ভালো করে, যেমন একজন বললো যে ইংলিশের
আসলেই তো যে এরকম হয় তাহলে তো অনেক এগিয়ে যাচ্ছে। ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ প্লাস সামারি, এই যে 15 নাম্বার, এই 15 নাম্বার তো যে ইংলিশ একটু ভালো পারে তার জন্য 15 নাম্বার খুবই সহজ ওঠানো। রিটেনটা নির্ভর করে হচ্ছে প্র্যাকটিসের উপরে। এটা পুরোটাই প্র্যাকটিসের উপরে, কমন পাবেন না এটা আপনি, এটা কমন পাওয়ার কিছু নাই। এই যে কমন মানে হলে 4 নাম্বার বা 5 নাম্বার পাবে। মানে ভাই এই যে এবার যে মার্কস কমে দিল না ভাই অ্যাডমিশন টেস্টে ঢাকা ভার্সিটিতে, কিন্তু ভাই পড়াশোনাটা কিন্তু কমে নাই ভাই, পড়াশোনাটাও কমে দিত একটু, মার্কসও কমে দিছে সিলেবাস পড়াশোনাটাও তো কমে কমে দিল, নেই, সিলেবাস তো ঠিক আছে, সেটাই তো সিলেবাস তো ঠিকই আছে, নাম্বার কম, সিলেবাস ঠিক আছে, কিছু করার নাই রে ভাই। এখন চান্স পেতে হলে পড়তে হবে। এখন যদি রাগ করেন যে না বেটা তুই নাম্বার কমাইছিস সিলেবাস কমাইছিস না, আমি পড়বো না, যা, রাগ করলে আসলে ক্ষতিটা কার? রাগ করা যাবে না, কুল কুল, হ্যাঁ কুল থাকতে হবে, হট হলেই প্রবলেম আছে। জায়গা আমরা আবার আলোচনায় ফিরে আসি। এই জন্য বলতেছিলাম যে আপনারা আসলে এমসিকিউর জন্যই পড়েন, রিটেনের জন্য আসলে কিছু নাই। আপনি রিটেনে কমন পাবেন ওই সর্বোচ্চ 4 নাম্বার, সাবজেক্ট ভিত্তিক একটা কোশ্চেন হবে 4 নাম্বারে, এটাই পাবেন, তাছাড়া কিছু পাবেন। আর বর্তমান সময়ের যে ইস্যুগুলো আলোচিত, বার্নিং ইস্যু, এগুলো খেয়াল রাখবেন। করোনা ভাইরাস, মুজিব বর্ষ, পদ্মা ব্রিজ, মেট্রো রেল, পর্যটন শিল্প, মার্কিন নির্বাচন, হ্যাঁ মার্কিন নির্বাচন, এবারে রোহিঙ্গা ইস্যুটাও এখনো বাংলাদেশের সঙ্গে আছেই। সাম্প্রতিক বার্নিং ইস্যুগুলো নিয়ে খেয়াল রাখবেন, এগুলো একটা রচনা আসবে। এই জন্য বললাম রিটার্ন আসলে কমন পাওয়ার কিছু নাই, আপনি নিজে আসলে কতখানি খোঁজ খবর রাখেন দেশ সম্পর্কে বা নিজের কতখানি অ্যাবিলিটি আছে এটা যাচাই করবে। মূলত আপনার প্রিপারেশনটা হচ্ছে এমসিকিউর জন্য, এই জন্য পড়ার কোনো বিকল্প নাই, করতে হয়। আবার কোথায় যাবো? আচ্ছা এইবার তাহলে আমরা অর্থগত শব্দটা শেষ করছি, এবার উৎসগত শব্দের মধ্যে যাব। আবার একটু লেকচার ব্যাক করেন, প্রথম দিকে আবার আসেন। আমরা এখন দেখবো হচ্ছে এই 5টা উৎসগত শব্দ। উৎসগত শব্দ যে 5 প্রকার সবাই জানে, পরীক্ষায় কখন আসবে না উৎসগত শব্দ কয় প্রকার। আর উৎসগত শব্দ থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে হচ্ছে আপনাকে বলা হবে নিচের কোনটি তুর্কি শব্দ বা কোনটি ফার্সি শব্দ, আরবি শব্দ, পর্তুগিজ শব্দ, এরকম। মেইনলি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় আরবি, ফার্সি, তুর্কি, পর্তুগিজ এই 4টা থেকেই বেশি আসে। বাকিগুলো যাতে বাদ দিবেন সেটা কখনোই করবেন না, বাকিগুলো থেকে যে আসবে না সেটা বলা যায় না, তবে এই 4টা থেকে বেশি আসে, আরবি, ফার্সি, তুর্কি, পর্তুগিজ। তাহলে আমরা এখানে প্রথমত আপাতত দেখি হচ্ছে তৎসম শব্দ চেনা যায় কিভাবে। এখানে লেখা আছে তৎসম শব্দ চেনার উপায়। একটা শব্দকে আমরা কখন তৎসম শব্দ বলবো? যদি ওই শব্দের ভিতরে মূর্ধন্য স, দীর্ঘ ই, দীর্ঘ ইকার, দীর্ঘ উ, দীর্ঘ উকার, রি এবং যুক্ত বর্ণ থাকে। আমি লিখে দিচ্ছি কোন কোন বর্ণগুলো থাকলে সেই শব্দটা তৎসম শব্দ। দেখেন মূর্ধন্য ন, মূর্ধন্য স, দীর্ঘ ই, দীর্ঘ উ, দীর্ঘ ইও যা দীর্ঘ ইকারও তাই, দীর্ঘ উও যা দীর্ঘ উকারও তাই। এরপর হচ্ছে রি, অনুস্বার, খণ্ডত এবং যুক্ত বর্ণ। মূর্ধন্য ন, মূর্ধন্য স, দীর্ঘ ই, দীর্ঘ উ, রি, অনুস্বার, খণ্ডত এবং যুক্ত বর্ণ, এই জিনিসগুলো হচ্ছে তৎসম শব্দ। মূর্ধন্য ন, মূর্ধন্য স, দীর্ঘ ই, দীর্ঘ উ, রি, অনুস্বার, খণ্ডত, যুক্ত বর্ণ। ভাইয়া যুক্ত বর্ণ কি? যেমন দেখেন রক্ত, রক্ত শব্দে যুক্ত বর্ণ আছে না নাই? আছে। অতএব রক্ত শব্দটি তৎসম শব্দ, কারণ এখানে যুক্ত বর্ণ আছে। দেখেন এই যুক্ত বর্ণ শব্দটা নিজেও একটা তৎসম শব্দ, কারণ যুক্তর মধ্যে যুক্ত শব্দ, যুক্ত বর্ণ আছে, আর বর্ণের ভিতরে রেফ আছে, মূর্ধন্য আছে। রেফ থাকলেও কিন্তু ওটা যুক্ত বর্ণ ধরতে হয়, মানে রেফ যুক্ত শব্দ বর্ণই কি তৎসম শব্দ? হ্যাঁ, যে কোনো যুক্ত বর্ণই তৎসম শব্দ, তবে দুই একটা ঘাড় ধরা জিনিস আছে।
অর্থাৎ 90.99% যুক্ত বর্ণ হচ্ছে আপনার তৎসম শব্দ। 1% আছে গাড়তারা, দেখবেন যুক্ত বর্ণ কিন্তু দেশি শব্দ অথবা যুক্ত বর্ণ বিদেশি শব্দ, এরকম হচ্ছে। পড়তে গেলে আপনি পেয়ে যাবেন। এর আরেকটা কথা সেটা হচ্ছে যুক্ত বর্ণ থাকলে সেটা আবার তৎসম হয়। তাহলে যুক্ত বর্ণ থাকলে কখন তৎসম আর কখন অর্ধ তৎসম? যুক্ত বর্ণ থাকলে সেটা তৎসম শব্দ, যুক্ত বর্ণ থাকলে অনেক সময় অর্ধ তৎসম হয়। তাহলে যুক্ত বর্ণ থাকলে কখন সেটা তৎসম আর কখন সেটা অর্ধ তৎসম? পরীক্ষায় হচ্ছে কোনটি তৎসম শব্দ এটা আসার চেয়ে বেশি আসবে কোনটি অর্ধ তৎসম শব্দ। তাহলে চলেন দেখি যে কোনগুলো অর্ধ তৎসম শব্দ। তার আগে আরেকটা কথা বলে নেই, এইগুলো ছাড়াও ব্যাকরণের যে বাংলা ব্যাকরণের যে টপিক গুলো আছে, কি কি টপিক আছে বলেন তো? মেইনলি 4টা টপিক যেগুলো তৎসম শব্দের মধ্যে পড়ে: সন্ধি, সমাস, প্রত্যয়, উপসর্গ। এই 4টা টপিকের উদাহরণও কিন্তু তৎসম শব্দ। সন্ধি, সমাস, প্রত্যয়, উপসর্গ, এই 4টা টপিকের উদাহরণ তৎসম শব্দ। আস্তে আস্তে যখন পড়বেন তখন বুঝতে পারবেন। এখন আমাদের বিষয় হচ্ছে যে যুক্ত বর্ণ থাকলে সেটা তৎসম শব্দ হয়, আবার অর্ধ তৎসম শব্দ হয়। তাহলে যুক্ত বর্ণ থাকলে কখন সেটা অর্ধ তৎসম? যখন শব্দটা অশুদ্ধ হবে, খ্যাতমার্কা হবে, আঞ্চলিক হবে, গাইয়া ভূত হবে, আনস্মার্ট, অসভ্য, বিকৃত শব্দ হবে। আপনারা খুব ভালো করে জানেন যে কোন শব্দগুলো অশুদ্ধ, খ্যাতমার্কা শব্দ। অর্ধ তৎসমের মান সম্মান কিছু নেই, মান সম্মান আসলেই নাই। একে বলে বিকৃত, অমর্যাদিত, অসভ্য শব্দ বলে। এই শব্দটা কি শুদ্ধ চন্দ? না। এর শুদ্ধ রূপ কি বলেন তো? হয় চন্দ্র না হয় চাঁদ। জি ভাই। তার মানে এটা হচ্ছে অর্ধ তৎসম শব্দ। মৎস্য, এটার শুদ্ধ রূপ কি? মাছ। হয় মাছ না হয় মৎস্য। Savage people. শ্রাদ্ধ কি বলেন তো? শ্রাদ্ধ, 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 এর শুদ্ধ রূপ হচ্ছে শ্রাদ্ধ। কেষ্ট, কষ্ট। কৃষ্ণ, কেষ্টর শুদ্ধ রূপ হচ্ছে কৃষ্ণ। ফাটা কেষ্ট, রাধা কৃষ্ণ। বৈষ্ণব, বৈষ্ণব, শুদ্ধ রূপ হচ্ছে বৈষ্ণব। এই যে যুক্ত বর্ণওয়ালা অশুদ্ধ শব্দগুলি হচ্ছে অর্ধ তৎসম শব্দ। আর এটা কমন ফেলার জন্য বেশি কিছু করতে হবে না। 9-10 বাংলা ভাষার ব্যাকরণ বইয়ে 10টা-12টা অর্ধ তৎসম শব্দ আছে, এই কটা পড়লেই এনাফ। তাহলে বলেন তো কি বলবেন? মৎস্য, মৎস্যের শুদ্ধ রূপ কি? মৎস্য, মহোৎসব, মহোৎসব মানে মহা উৎসব। মহোৎসব, মহোৎসব, হ্যাঁ মহোৎসব। গিন্নি শব্দটা কি তৎসম নাকি অর্ধ তৎসম? গিন্নি তৎসম। তৎসম। এটা তো ঠিকই আছে ভাইয়া, গিন্নি। গিন্নি কি শুদ্ধ রূপ? গৃহিণী, গৃহিণী, হ্যাঁ হ্যাঁ, গৃহিণী থেকে গিন্নি। অর্ধ তৎসম ভাইয়া, অর্ধ তৎসম শব্দ। এভাবে হচ্ছে চিন্তা করবেন যে কোনটা তৎসম আর কোনটা অর্ধ তৎসম। শুদ্ধটা বের করতে পারলেই হবে, তাই না ভাইয়া? হ্যাঁ, আপনার কাছে মনে হয় এটা একটা অশুদ্ধ শব্দ, তাহলে এটা অর্ধ তৎসম। যুক্ত বর্ণ হলো অশুদ্ধ শব্দ মনে হলেই সেটা অর্ধ তৎসম হয়ে যাবে। আর যদি মনে করেন যেটা শুদ্ধ রূপ এইটা, তাহলে তারও সহজ হয়ে গেল। আর এটা তৎসম নাকি অর্ধ তৎসম?
অর্ধ তৎসম। অর্ধ তৎসম। কমওয়ার চামার অর্থ চমৎকার না কি চমৎকার চমওয়ারের শুদ্ধ হচ্ছে চর্মকার আর কমওয়ারের শুদ্ধ হচ্ছে কর্মকার। হত্ত হস্ত বা হাত। ভাই আপনি এগুলো শিওর যে ওই চমোয়ার এটা কমোয়ার? কি নাই জোরে বলি। আপনি কি এটা শিওর ভাইয়া? হ্যালো ভাইয়া কেউ কিছু বলছেন? বলে জোরে বলেন। ভাইয়া বলতেছে আপনি কি ওটা শিওর? ওটা তো কর্ম মানে চমোয়ার, ওটা চমৎকার না? ওটা চমওয়ারের চর্মকার বা চামার। এর শুদ্ধ কি রূপ হচ্ছে চামার মানে কি চর্মকার আসলে? বা চামার চামার মানে কে? না আরে চামার মুচি মানে হচ্ছে মুচি নিচু ব্যক্তি বা চন্ডাল। ও অথবা আমরা আচ্ছা। সাধারণত যেটা বুঝি যারা জুতার কাজ করে, যারা মানে চামড়ার মুচি কাজ আর কি, করে, মুচি হ্যাঁ মুচি, চামড়ার কাজ করে, জুতা সারে, এদের কি বলা হয় সাধারণত? চামার। আর কর্মকার তো হচ্ছে কামার। আচ্ছা কামার তো ছিলেন, এই কামারও ছিলেন না। কামার আসলে চিনি না ভাইয়া, সত্যি বলতে। না দেখতে চিনবেন কোথেকে? মাটির কাজ করে। মাটির কাজ করে না, কুমোর করে, এটা কামার কামাররা করে লোহা। কোদাল সরি বানায়, হ্যাঁ, কাঁচি লোহার কাজ করে। বানায়, ছুরি বানায়, ঠিক আছে? হ্যাঁ হাড়ি পাতিল আর লোহার কাজ করে নরমালি ভাইয়া। নরমাল লোহার কাজ করে। তো এটা এরকম হয়েছে কেন, কামার থেকে চামার? মানে এটা তো মিলে না। কামার থেকে চামার আপনি হয়নি তো, বই লিখেন। কর্মকার থেকে কামার আর চর্মকার থেকে চামার হয়েছে, বুঝছেন? ও তাইলে মনে হয় আমার নেট প্রবলেম ছিল, সরি। বলতেছি একটা শুনতেছেন আর একটা। এই দোষটা হচ্ছে করোনার, আমাদের দোষ না, দোষটা করোনার। ওকে, কর্মকার থেকে কামার আর চর্মকার থেকে চামার, মাঝখানে যেটা আছে এটা হচ্ছে অর্ধ তৎসম। তাহলে কর্মকার কামার মাঝখানে কি? কম্ম আর। হুম এখন চর্মকার চামার মাঝখানে শব্দটা কি? চম্ম অর্ধ আর। চমোয়ার। চম্ম আর। এখন আরেকটা বিষয় হচ্ছে তদ্ভব শব্দ কোনগুলো? তদ্ভব শব্দ যেগুলো যুক্ত বর্ণ নাই সেগুলো, অর্থাৎ যুক্ত বর্ণহীন শব্দ হচ্ছে তদ্ভব। কিন্তু সমস্যায় প্রবলেম হচ্ছে যুক্ত বর্ণহীন শব্দকে আবার দেশি বিদেশি শব্দও বলে। কাপ আর হচ্ছে হাত, এই দুইটার মধ্যে কোনটা তদ্ভব? কাপ আর হাত। হাত। হাত ভাইয়া। হাত। কেন হাত তদ্ভব হবে? কারণ হস্ত হইতেছে তৎসম, তাহলে হাত তদ্ভব। কারণ হাতের তৎসম আছে। কুলা আর হচ্ছে মাছ, কোনটা তদ্ভব? মাছ। কারণ মাছের তৎসম আছে। এটা খেয়াল করেন। কুলা, এই পাশে মনে করেন কি লিখো? কান। কান কি তদ্ভব? চুলা। চুলা তদ্ভব। চুলা আর কান কোনটা তদ্ভব? চুলা না? না না, কান কান কান। চুলা হচ্ছে তৎসম আছে চুলা। অর্থাৎ আপনার দেখতে হবে যে এই শব্দটার তৎসম আছে নাকি নাই। কানের তৎসম হচ্ছে কর্ণ। 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 দেখতে হবে এটার তৎসম আছে নাকি নাই। দেখেন ডাবের তৎসম নাই, কুলার তৎসম নাই, চুলারও তৎসম নাই। এগুলো জন্মই এভাবে, এগুলো দেশি শব্দ। চুলা নাই। ডাব, ডাব মানে কি ওই যে খাবারের ডাব না? দেখো নারকেল, নারকেল, হারে খোদা রে। হ্যাঁ আমি তো ভাবছি আবার অনেক কিছু থাকে না। ভাই চুলার চুল্লি না? না না, উনুন। চুল্লি চুলা সমস্যা নাই, তবে চুল্লি আর চুলা এক জিনিস না। চুল্লি তো বিশাল একটা বিষয়। ও আচ্ছা, এটা বিজ্ঞানের সাথে সম্পৃক্ত। ওটাতে ওই পোড়ানোই হয়। চুলা তো রান্না করার চুলা, গ্যাসের চুলা। তাহলে তো বলেন তো এটা কি হবে? কোনটা? ওইটা কোনটা? চামার শব্দটা কি তদ্ভব? মানে খেয়াল করেন চামারের তৎসম আছে নাকি নাই? চমৎকার চমৎকার। চর্মকার। হ্যাঁ ভাই, চামারের তৎসম আছে, চামারের তৎসম চর্মকার। তাহলে যে শব্দটার তৎসম আছে এই শব্দটা হচ্ছে তদ্ভব। আচ্ছা ভাই, শব্দ এত কিছু, এগুলো কই খুঁজে পাবো? শুদ্ধ কোনটা, এত কিছু
মানে এগুলোর কি কোনো বইটই আছে আলাদা আবার? আপনি 19 এর বাংলা ভাষার ব্যাকরণ বই দেখেন, ওখানেই সব দেওয়া আছে। ও শিট, ওটা হারাই ফেলছি আমি তো। খুব ভালো করছেন, আবার কিনে নিয়ে আসেন। চোখ কি তদ্ভব না তৎসম? চোখ কি তদ্ভব নাকি না? তদ্ভব। তদ্ভব ভাইয়া। চোখের কি তৎসম আছে? চক্ষু কি? চক্ষু। চক্ষু। চোখের তৎসম কিভাবে বের করবেন বলেন তো? পেট, পেটের কি তৎসম আছে? পেট আছে। কি? উদর না বাবা? উদর উদর। এ বাবা, উদর থেকে পেট কেমনে আসলো ভাই? তামিল শব্দ। উদর থেকে পেট কেমনে আসলো? কোনো মিলই তো নাই। মিল তো থাকবে, চক্ষু থেকে চোখ, কর্ণ থেকে কান, মিল থাকবে তো। কোনো বড় মিল ছোটবেলা আছে? থেকে শুনে আসতেছি। উদর হচ্ছে আপনার একটা অন্যরকম শব্দ, আপনার তো শব্দের সঙ্গে মিল থাকতে হবে। পেটের সাথে উদরের কোনো মিল আছে উচ্চারণগত? না। চর্মকার থেকে চামার, কর্মকার থেকে কামার, কর্ণ থেকে কান, হস্ত থেকে হাত, মিল থাকতে হবে তো। আচ্ছা, মিল তো নাই। তার মানে পেটের কোনো তৎসম নাই, এটা জন্মই এরকম। এটা হচ্ছে দেশি শব্দ। যাক, এই জন্য বলছিলাম আসলে লেকচারটা পুরোটা হচ্ছে মুখস্থ বিদ্যা। এই যে কোনটা দেশি শব্দ, কোনটা বিদেশি, কোনটা আরবি, ফার্সি, পর্তুগিজ, তুর্কি, গুজরাটি, মালাই, মায়ানমার, ফরাসি, এগুলো মুখস্থ করতে হবে। এখন আসি যে আমাদের লেকচার শিটে এই শব্দগুলো অনেক দেওয়া আছে। আপনার যদি এতগুলো পড়তে ভালো না লাগে, বিশেষ করে আমি যেটা পড়তে বলতেছি আরবি, ফার্সি, পর্তুগিজ, তুর্কি। আচ্ছা, এই যে ছকটা পড়বেন না, আগে বলে দিচ্ছি। এই ছকটার ভিতরে দেওয়া আছে যে অর্ধতৎসম আর তদ্ভব শব্দগুলো কি। এটা এখানে কিছু ভুলভাল আছে, এটা পড়বেন না, এটা পড়ার দরকার নাই। এখানে দেখেন, এখানে কি এই ছকটা কেন দেওয়া হয়েছে? অর্ধ তৎসম শব্দের জন্য দেওয়া হয়েছে। আমি কিন্তু আগেই বললাম যে অর্ধ তৎসম পরীক্ষাতে কমন পাওয়ার জন্য শুধু 9-10 এর বাংলা ভাষার ব্যাকরণ বইয়ে যে অর্ধ তৎসম শব্দগুলো আছে আপনি ওই কটাই পড়েন, এর বাইরে লাগবে না। এই সবটা পড়বেন না, এখানে কিছু ভুল আছে। আর এত পড়ার এখন ফরাসি ফার্সি 9-10 এর বই একেবারে নাই বললেই চলে, খুব কম দেওয়া আছে। কিন্তু আমাদের শীটে আবার অনেক বেশি দেওয়া আছে। শীটে যেগুলো আছে পড়তে পারলে অনেক ভালো। বলেন যে না আমি এত পড়তে পারবো না, তাহলে আপনাকে একটা বইয়ের নাম বলবো, সেখান থেকে পড়বেন। বইটার নাম হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখরের। কারো কাছে আছে? জি ভাই আছে। আচ্ছা, আপনাদের এই ব্যাচের কোনো গ্রুপ আছে? FC8 না এটা? হ্যাঁ হ্যাঁ আছে। হ্যাঁ ভাই আছে, গ্রুপ আছে। গ্রুপে কি আপনারা সবাই অ্যাড আছেন কিনা জানি না। এখন বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা এই বইটা হয়তো অনেকের কাছেই নাই, কিন্তু এই বই থেকে যদি আপনি দেশি বিদেশি শব্দগুলো পড়েন তাহলে ইনশাআল্লাহ কমন পাবেন। তার ছবি তুলে স্ক্রিনশট করে দিও। যার কাছে আছে তিনি একটু হচ্ছে ছবিটা তুলে গ্রুপে দিয়ে দেন, তাহলে সবার উপকার হবে। লেকচার শিটের গুলো পড়তে পারলে ভালো, যদি মনে হয় এখানে বেশি আছে তাহলে ওইখান থেকে পড়বেন। আর আমি হচ্ছে যেটা করব, যারা আমার ফেসবুকে অ্যাড আছেন, আমি ওই বই থেকে ছবিটা তুলে ফেসবুকে পোস্ট করব, পারলে ওখান থেকে দেখে নিতে পারেন। ভাইয়া কারবার শব্দটা কি ফার্সি নাকি ফরাসি? কোনটা? কারবার। কারবার হচ্ছে ফার্সি। কারবার, কারখানা, কারসাজি। বাট গুগল করছিলাম ওখানে তো ফরাসি আসছিল। নাউজুবিল্লাহ বলেন, অনেক বড় একটা ভুল হয়েছে ভাইয়া। কারবার মানে তো ব্যবসায় বোঝায় না ভাইয়া? হ্যাঁ, কারবার মানে ব্যবসা। কারবার, কারখানা, কারসাজি, যেখানে কার থাকবে ওটাই ফার্সি শব্দ। কার থাকলেই ফার্সি শব্দ। কেন বলেন তো? আর একটা ফার্সি উপসর্গ। ফার্সি উপসর্গ কয়টা বলেন তো? 10টা। পে, পে ব বরবত, কম না, নিমফি, দরকার। এগুলো পড়ছেন কখনো? না ভাইয়া। না ভাই। পে ব বরবত, কম না, নিমফি, দরকার, এগুলো হচ্ছে ফার্সি উপসর্গ। আর ফার্সি উপসর্গ যেখানে নিম বরবে বদফি,
হ্যাঁ ওইগুলি ওইগুলি আপনি যে যেমন করে মুখস্থ রাখছেন সেটা তার তার ব্যাপার। বে ব বরবত কম না নিম ফি দরকার ভাই এটা এগুলো। লিখে দেন। ওরে খোদা রে, এটা 9-10 এর বাংলা ভাষার ব্যাকরণ বইয়ে গিয়ে দেখেন ফার্সি উপসর্গ লেখাই আছে। আচ্ছা তাহলে আপনারা যেহেতু একটু দেখেন, আপনারা দেখেন ফার্সি শব্দগুলো চেনার এখানে কিছু হালকা উপায় আছে। এই পাশে দেখেন, এই যেখানে আছে, যে এইখানে আসেন, দেখেন এখানে একটা ফার্সি শব্দ চেনার উপায় দেওয়া আছে। কোনখানে? এইখানে দেখেন কি লেখা আছে, বাদ্যযন্ত্রের শেষে তার বা তারা থাকলে সেটা ফার্সি শব্দ হবে। বাদ্যযন্ত্রের শেষে, যেমন কি একতারা, দোতারা, সেতারা, বেতার। বাদ্যযন্ত্রের শেষে তার বা তারা থাকলে সেটা ফার্সি শব্দ, এখানে দেওয়াই আছে। তারপরেরটা খেয়াল করেন, যে কোনো রঙের নাম হলো ফার্সি। তাহলে নীল কেন তৎসম বলেন তো? ও হ্যালো, দীর্ঘিকার আছে। দীর্ঘইকার আছে এই জন্য, এই তো বুঝছেন। এরপর দেখেন লেখা আছে জমি, জাম, জম, এই শব্দগুলো তো ফার্সি শব্দ। জমিদার, জমাদার, জামদানি, এইগুলো জাম, জমি, জম, জাম, জমি, জম যুক্ত শব্দগুলো ফার্সি শব্দ। আর আমি একটা কি যেন বললাম, যে ফার্সি উপসর্গ থাকলেও সেটা ফার্সি শব্দ। তাহলে ফার্সি উপসর্গ কোনগুলো? দেখেন, নিমের দরকার কম না, কিসের দরকার? নিমের দরকার কমবে না। একটা একটা বাক্য লিখিস, আমি কি লিখেছি? নিম তো চেনেন, নিম গাছ চেনেন না? নিম গাছ, নিমের অনেক উপকারিতা আছে। তো আমি জাস্ট আপনাকে বলছি যে নিমের দরকার কমবে না, নিম দরকার কমবে না। এখানে 6টা উপসর্গ আছে, তাহলে আরো 4টা লাগবে। পথ, পথ, পর, ফি বলেছে। এটা জাস্ট একটা বাক্য দাঁড় করাইলাম যে বদ বরফি বলেছে। বদ বরফি কি বলেছে? বদ বরফি বলেছে নিমের দরকার কমবে না। মানে এখানে হচ্ছে ফার্স্ট উপসর্গ গুলো দিয়ে একটা বাক্য তৈরি করা আছে। বদ বর ফি ব, জাস্ট বলেছে ব, নিম দরকার কমবে না। পদ বর ফি বলেছে নিমের দরকার কমবে না। এই 10টা উপসর্গ যেখানে থাকবে সেটাও ফার্সি শব্দই হবে। এইগুলো কিন্তু আগে থাকবে, শব্দের আগে থাকবে। আবার কিছু জিনিস আছে শব্দের পরে থাকলে ফার্সি শব্দ হয়। কোনগুলো দেখেন, গর, কর, দার, দানি। গর, কর, দার, দানি। বাস, বন্দি, খোর, খানা। এই আগের শব্দ অর্থাৎ বে ব বরবাদ কম না নিমফি দরকার, এই 10টা উপসর্গ শব্দের আগে থাকলে ফার্সি শব্দ। আর নিচের এই শব্দগুলো শব্দের শেষে থাকলে ফার্সি শব্দ। আগে থাকলে কিন্তু হবে না। নিচের গুলো শব্দের শেষে থাকলে ফার্সি শব্দ, আর উপরের গুলো শব্দের আগে থাকলে ফার্সি শব্দ। তাহলে বলেন তো নালায়েক কোন ভাষার শব্দ? নালায়েক, নালায়েক ফার্সি শব্দ। কারখানা, জেলখানা, লঙ্গরখানা, হেফাজতখানা।
আচ্ছা ভাই, তাহলে অজগর এটা গড় আছে। অজগর, অজগরের গড় আছে। এখন ঘটনা হইতেছে অজগরের গড়টা এটা প্রত্যয় না, এই জন্য শর্টকাট দিলে কিছু শব্দের সমস্যা হয়ে যায়। এখানে এগুলো হচ্ছে প্রত্যয়, কিন্তু যেমন সওদাগর, কারিগর, এরপর আর কি যেন গড় আছে, সওদাগর, কারিগর, ভুলে গেছি। তার মানে ভাই এগুলো প্রত্যয় হিসেবে বসবে। হ্যাঁ, এটা হলো প্রত্যয় হিসেবে, অজগরের গড়টা প্রত্যয় না, এই জন্য এটা ফার্সি জি ভাই, শব্দ বুঝতে হবে পারছি। না। এই জন্য হচ্ছে শর্টকাট মুখস্থ না করে এগুলো মুখস্থ রাখাই ভালো, ডিরেক্ট মুখস্থ রাখাই ভালো। আর এগুলোর ভিতর থেকে মুখস্থ রাখলেও এগুলো কমন পড়ে না, কারণ এগুলো হচ্ছে অনেক সহজে মনে রাখা যায় যে এটা পড়লে এটা হয়। এগুলো কমনও পড়ে না, যেগুলো কমন পড়ে দেখবেন এইসব চেনার বাইরে কি কমন পড়ে বা বাইরে গিয়ে পরীক্ষা আসবে। এই জন্য হচ্ছে 9-10 বাংলা ভাষার ব্যাকরণ বইটা ওখান থেকে পড়বেন, যাদের কাছে বই আছে ওখান থেকে পড়বেন, আর আমি এটা পোস্ট করবো ফেসবুকে, ছবিটা তুলে। আর ভাইয়া শীত থেকে পড়তে, রাজবন্দি এটা কি ফার্সি শব্দ? রাজবন্দি রাজবন্দি ফার্সি শব্দ, হয় কারণ বন্দি এখানে প্রত্যয়। রাজবন্দি, জবানবন্দি, নেকবন্দি, নজরবন্দি। আর একটা কথা বলি, ফার্সি হচ্ছে ইরানের শব্দ, ইরান। আর ফরাসি কোন দেশের শব্দ বলেন তো? ফরাসি ফ্রান্সের শব্দ। আচ্ছা, যে এখানে দেখেন একটা পর্তুগিজ শব্দের গল্প দেওয়া আছে, চাইলে এটা মুখস্থ করে মনে রাখতে পারেন, কিন্তু গল্প আপনি নিজে নিজে পড়লে হচ্ছে মজা লাগবে না, এটা ক্লাসে পড়াইলে মজা লাগে, অফলাইন ক্লাস হলে ভালো হয়, কিন্তু অনলাইন ক্লাসে সব গল্প পড়িয়ে শব্দ মুখস্থ করানো অনেক মুশকিল। হ্যাঁ, আপনি একবার বলে দেন। আমি এই গল্পটা বলবো না, আমি বললে আরেকটা বলবো, অনেকটা এরকমই। দেখেন, আমরা একটু বলি, কারণ আমাদের হচ্ছে আজকে পড়ার তেমন কিছু নাই, যা বোঝানোর সব বুঝিয়ে ফেলছি, এটা একবার বলে দিই। শব্দগুলো একটু দেখেন, আমি যেটা বলছি সেটা এটার সাথে একটু মিল আছে, তবে দেখেন কি বলি, লিখে লিখে বলে দিই। দেখেন, পর্তুগিজ সাধারণত খ্রিস্টান, আর খ্রিস্টানদের ধর্মের প্রধানকে কি বলে? পাদ্রী বলে। পাদ্রী। তো মনে করেন এক পাদ্রী মিস্ত্রি সাথে, এক খ্রিস্টান পাদ্রী মিস্ত্রি সেজে। এখন মিস্ত্রিরা কি কি জিনিসগুলো ব্যবহার করে? আলকাত্রা, আলপিন, ইস্পাত, পেরেক। এক পাদ্রী মিস্ত্রি সেজে আলকাত্রা, আলপিন, ইস্পাত, পেরেক নিয়ে কোথায় গেল? গির্জায় গেল। তো মিস্ত্রি সেজে গির্জায় গেল কি জন্য? গির্জার কাজ করবে। সাপোজ ধরেন হচ্ছে এই পাদ্রী মিস্ত্রি সেজে আলকাত্রা, আলপিন, ইস্পাত, পেরেক নিয়ে গির্জায় ঢুকে গির্জার কাজ করছে। কাজ করার পরে সে কি করছে? আতা, আনারস, আতা, আনারস, পেয়ারা, আতা, আনারস, পেয়ারা, পেঁপে। এটা উপরে লিখে দিচ্ছি। তাহলে খ্রিস্টান পাদ্রী কি করলো? মিস্ত্রি সেজে আলকাত্রা, আলপিন, ইস্পাত, পেরেক নিয়ে গির্জায় ঢুকলো। এরপরে সে কি করলো? আতা, আনারস, পেয়ারা, পেঁপে। আতা, আনারস, পেয়ারা, পেঁপে, এই চারটা ফল কোথায় তুললো? গামলায় তুললো। আতা, আনারস, পেয়ারা, পেঁপে, এই চারটা ফল গামলায় রাখলো। গামলায় তুলে কোথায় গেল? গুদাম ঘরে গেল। গুদাম ঘরে গিয়ে কি করলো? গুদাম ঘরে একটা আলমারি ছিল, গুদাম ঘরে আলমারিতে তুলে কি দিয়ে রাখলো? তালা, অর্থাৎ চাবি দিয়ে রাখলো।
তাহলে কি বললাম, এক খ্রিস্টান পাদ্রী মিস্ত্রি সেজে আলকাতরা, আলপিন, ইস্পাত, পেরেক নিয়ে গির্জায় ঢুকলো। তারপর সে আতা, আনারস, পেয়ারা, পেঁপে একটা গামলায় তুলে গুদাম ঘরে গিয়ে আলমারিতে চাবি দিয়ে রাখলো। এখন লোকটা অনেক কাজ করলো, অনেক টায়ার্ড, ক্লান্ত। এখন তাকে আমরা গোসল করাবো। কাজকর্ম করার পরে সে ক্লান্ত হয়েছে, এখন তাকে আমরা গোসল করাবো। এখন গোসল করতে কি লাগবে? সাবান লাগবে, বালতি লাগবে। এই পাদ্রী সাবান বালতি নিয়ে গোসল করার পরে মানুষ কি করে? গা মোছে। সাবান বালতি নিয়ে গোসল করে সে কি দিয়ে গা মুছতেছে? দেখে ইস্ত্রি করা তোয়ালে দিয়ে গা মুছতেছে। মানুষ নাকি ইস্ত্রি করা তোয়ালে দিয়ে গা মুছে? সাবান বালতি নিয়ে গোসল করে ইস্ত্রি করা তোয়ালে দিয়ে গা মুছলো। এখন গোসল করা শেষ, মানুষ তো গোসল করার পরে নাস্তা করে বা খাওয়া দাওয়া করে। এবার তাকে আমরা খাওয়াবো, দেখি সে কি খায়। সাবান বালতি নিয়ে গোসল করে ইস্ত্রি করা তোয়ালে দিয়ে গা মুছলো। তারপর সে কি করলো? সাগু সালসা দিয়ে কি খেলো? পাউরুটি খেলো। সাবান বালতি নিয়ে গোসল করে ইস্ত্রি করা তোয়ালে দিয়ে গা মুছে কি খেলো? সাগু সালসা দিয়ে পাউরুটি খেলো। তো তার অনেক কাজকর্ম হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল। এখন সে কি করবে? গির্জায় ঢুকে প্রার্থনা করবে। এখন খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম কি? বাইবেল। খ্রিস্টানরা গলায় কি লাগায়? ক্রুশ লাগায়। তাদের প্রার্থনা করে কোন দেবতা, মানে তারা প্রভু বলে মানে কাকে? যীশু খ্রিস্টানকে। এবার লোকটা সাগু সালসা দিয়ে পাউরুটি খেয়ে জামা গায়ে দিচ্ছে, কারণ গির্জায় যাবে প্রার্থনা করতে। কি জামা গায়ে দিল? কাতান, যেটা লম্বা একটা জামা থাকে। এবার সেই জামা গায়ে কাতান পরে কি লাগাইছে? বুতাম লাগালো। কাতান পরে বুতাম লাগিয়ে গলায় কি ঝুলায়? ক্রুশ। কাতান পরে বুতাম লাগিয়ে গলায় ক্রুশ ঝুলিয়ে কেদারায় বসে। কেদারা কি বাংলা শব্দ? জি। তাহলে পর্তুগিজের মধ্যে লিখলাম কেন? সরি, কেদারা। তাহলে কেদারার বাংলা কি চেয়ার? জি না, ইংলিশ। চেয়ার হচ্ছে ইংলিশ, কেদারা হচ্ছে পর্তুগিজ। তাহলে বাংলা কি? নাই। বাংলায় চার পায়া বলতে পারেন। তাহলে সাগু সালসা দিয়ে পাউরুটি খেয়ে কাতান পরে বুতাম লাগিয়ে গলায় কুট ঝুলিয়ে কেদারায় বসে কেদারায় বসে হাতে বাইবেল নিয়ে কার প্রার্থনা করতে শুরু করলো? যীশু। বলেন তো, এই পাদ্রী কি সেজেছিল? মিস্ত্রি সেজে কি কি নিয়ে গির্জায় ঢুকেছিল? আলপিন, পেরেক। এরপরে সে গির্জায় ঢুকে কাজকর্ম করার পরে কি কোন ফল গামলায় তুলেছিল? আতা, আনারস, পেয়ারা, পেঁপে। কে তুললো গামলায়? তুলে কোথায় গেল? গুদামে। কোথায় রেখেছিল? আলমারিতে। আলমারিতে কি দিয়ে রাখছে? চাবি দিয়ে রাখছে। আচ্ছা, চাবি দিয়ে রাখার পরে সে কি করছে? গোসল করছে, তাই না? সাবান বালতি নিয়ে গোসল করে কি দিয়ে গা মুছে? এরপর সে কি কি খাইছিল? সাগু সালসা দিয়ে পাউরুটি খাইলো। তারপর সে কি গায়ে দিল? কাতান করে কি লাগায়? বুতাম লাগায়। এরপরে গলায় কি ঝুলায়? সে বসে কেদারায় বসে হাতে কি ছিল? বাইবেল। কেদারায় বসে বাইবেল নিয়ে কার প্রার্থনা করতেছিল? মানুষ যখন প্রার্থনা করে ঈশ্বর বা সৃষ্টিকর্তার, তখন কি ইতি উতি তাকায় না ধ্যানমগ্ন থাকে? ধ্যানমগ্ন থাকে, কোনো দিকে তাকায় না। তো পাদ্রী যীশু খ্রিস্টের বা যিশুর প্রার্থনায় ধ্যানমগ্ন। এই সুযোগ এক চোর আসলো। চোর এসে এতক্ষণ সে যা যা রেখেছিল সেগুলো চুরি করবে। তিনি যখন ধ্যানমগ্ন, এই সুযোগে যে চোর আসলো, চোরের নাম কি দেখেন? এই সুযোগে এক ফালতু মার্কা
এই সুযোগে এক ফালতু মার্কা টুপি পরা এই সুযোগে এক ফালতু মার্কা টুপি পরা ফিরিঙ্গি, পর্তুগিজদের ফিরিঙ্গি বলা হয়। এই সুযোগে এক ফালতু মার্কা টুপি পরা ফিরিঙ্গি কেরানি কি করছে? এখন গির্জার দরজা হচ্ছে বন্ধ, কিভাবে ঢুকবে? সে ঢুকলো কিভাবে? কামরা মানে কি? ঘর। ঘরের জানালা ভেঙে, কামরার জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে সে কি কি চুরি করতেছে? আচার পাচার করছে। কি চুরি করলো? আচার চুরি করলো, আচার পাচার করলো। এত বড় বেকুবের বেকুব যে আচার পাচার করে কোথায় বসে খাচ্ছে? গির্জার বারান্দায় বসেই খাচ্ছে। জীবনে আচার খায় নাই, তাই সইতেছে না, চুরি করে বারান্দায় বসেই খাইতেছে। আর মনের সুখে কি হবে? বেহালা। দেখ, ফিরিঙ্গি মার্কা টুপি পরা ফালতু কেরানি কামরার জানালা ভেঙে আচার পাচার করে বারান্দায় বসে খাচ্ছে আর মনের সুখে বেহালা বাজাচ্ছে। এখন এই চোরকে দেখে ফেললো। কে দেখে ফেললো? আয়া। এই ফিরিঙ্গি মার্কা ফালতু কেরানি চোরকে কে দেখে ফেললো? গির্জার আয়া। আয়া কি কি পড়েছিল? আয়া কি 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 পড়েছিল? দেখেন, ফিতা আর কামিজ। এই চোর যখন বারান্দায় বসে আচার খাচ্ছিল তখন কে দেখে ফেললো? ফিতা ও কামিজ পরিহিত এক আয়া। দেখে ফেলে সে কি বলতেছে? দাঁড়া, তোকে আচার খাওয়াচ্ছি। আয়া কি করলো? এই গির্জার আয়া তখন কি করলো? কেরানিকে কি করলো? পিস্তল দিয়ে গুলি করলো। প্রথমে পিস্তল দিয়ে গুলি করলো, তারপরে বেটা কেরানি মরডা, তখন সে কি করলো? বোমা মারলো, বোমা হামলা করলো। পিস্তল দিয়ে গুলি করে ভাই আচার খাওয়ার জন্য গুলি ব্লাস্ট হয় নাই, পিস্তল দিয়ে গুলি করে তারপরে বোমা মেরে কি বানায় ফেলছে? কাবাব বানায়। কেরানির শেষ অবস্থা কি? সে কাবাব হয়ে গেছে, বোমার আগুনে পুড়তে পুড়তে কাবাব হয়ে গেছে। এবারে হচ্ছে আপনাদের জিজ্ঞেস করব, আপনারা একটু একটু বলবেন, তাহলে মোটামুটি মুখস্থের মতো হয়ে যাবে। আচ্ছা বলুন তো, পাদ্রী কি সেজেছিল? মিস্ত্রি। মিস্ত্রি সেজে সে কি কি নিয়ে গির্জায় ঢুকেছিল? আলকাতরা, আলপিন, ইস্পাত, আলকাতরা, আলপিন, ইস্পাত, পেরেক। এরপরে সে কোন কোন ফল গামলায় তুলেছিল? আতা, পেঁপে, আনারস। আতা, আনারস, পেয়ারা, পেঁপে। গামলায় তুলে কোথায় রাখলো? গুদামের আলমারিতে। কিভাবে রাখছে? চাবি দিয়ে। এরপরে সে কি করছে? গোসল করার পরে কি দিয়ে গা মুছে? গা মুছার পরে কি খেয়েছিল? পাউরুটি খাওয়ার পরে সে কি গায়ে দেয়? কাতান গায়ে দেয়, কাতান, লম্বা জামা। এরপরে কি লাগায়? কাতানের বুতাম লাগায়। গলায় কি ঝুলিয়েছিল? ঝুলিয়ে কোথায় বসেছিল সে? কেদারায়। হাতে কি নিয়ে কার প্রার্থনা করছিল? বাইবেল নিয়ে যিশুর প্রার্থনা করছিল। এই প্রার্থনার সুযোগে কে ঢুকলো? চোরের বৈশিষ্ট্য কি? ফালতু মার্কা টুপি পরা ফিরিঙ্গি কেরানি। সে কি ভেঙে ঘরের মধ্যে ঢুকলো? কামরার জানালা ভেঙে ঢুকে কি চুরি করলো? আচার পাচার করে নিয়ে কোথায় বসে খাচ্ছিল? বারান্দায়। গিটার বাজাচ্ছিল না কি বাজাচ্ছিল? বেহালা। গিটার না, কিন্তু বেহালা বাজাচ্ছিল। গিটার ইংরেজি শব্দ, বেহালা ভায়োলিন। বেহালা। এরপরে তাকে দেখে ফেললো কে? আয়া। ফিতা পরা আয়া। তার কামিজ পরিহিত আয়া। ফিতা। দেখার পরে সে কি করলো? তাকে কি দিয়ে গুলি করলো? পিস্তল দিয়ে গুলি করলো। কি মারে? বোমা মারে। বোমার আঘাতে সে কি হয়ে যায়? কাবাব হয়ে যায়। পিস্তল পর্তুগিজ শব্দ, বন্দুক দেন না, আবার বন্দুক কিন্তু তুর্কি শব্দ। AK-47।
খাইতে দাও নাহলে চুরি করিব। মেশিন গান। যাই হোক, কোনো কোশ্চেন থাকলে এখন করেন, এটা একটু বলে দিলাম, বাকিগুলো নিজ দায়িত্বে মুখস্থ করিয়া লইবেন। ও আরেকটা জিনিস আপনাদের বলে দিই, একটু উপরে যান। এখানে অনেকগুলো দেশি শব্দ আছে, সবগুলো পড়বেন না, সব লাগবে না পরীক্ষায়। এই যে দেখেন এখানে আছে, যেটা বলবো সেটা দাগাবেন। দাগান ডাব, এরপরে লাউ, তারপরে জলপাই। ডাব, লাউ, জলপাই। মাছের নাম দরকার নেই। এখানে গৃহস্থালী দ্রব্যের মধ্যে দাগান কুলা, আর হচ্ছে ঝাঁটা। কুলা, ঝাঁটা। এরপরে অন্যান্য শব্দের ভিতরে দেখেন ঢোল, এরপরে দাগাবেন হচ্ছে ঝোল, ঢোলের পরে ঝোল, ঢোল, ঝোল, ডাগর, ডিঙ্গা, ঢেউ, টোপর। ডাগর, ডাগর, ঢিল, ঢেউ, টোপর। এখানে হচ্ছে কুড়ি, কুড়ি। আর এই জায়গায় একটা শব্দ দেখেন ধিঙ্গি, এটা আসলে ধিঙ্গি না, এটা হচ্ছে ডিঙ্গি, মানে নৌকা, ঠিক আছে? ওটা কিন্তু ধিঙ্গি না, ওটা হচ্ছে ডিঙ্গি, ডিঙ্গি নৌকা, এটা দাগাবেন। আর মই দাগান, মই, বাতাসা, মানে লাস্টে তিনটাই, মই, বাতাসা, চিংড়ি। আর ওটা ধিঙ্গি না, ওটা হচ্ছে ডিঙ্গি নৌকা। পেট কোন ভাষার শব্দ মনে আছে? পেট দেশি ভাষা। দেশি। এখানে পেট, পেট বোধের মধ্যে নাই না? পেট আর হচ্ছে চুলা লেখেন, পেটও নাই চুলাও নাই, পেট আর চুলা লিখে নেন এখানে। পেট, চুলা, পেট, চুলা। তেঁতুলটা লেখেন। অন্যান্য শব্দের মধ্যে লিখবো, মানে হ্যাঁ এমনিতে লিখবেন, হ্যাঁ এভাবে লিখলে হলো, সমস্যা নেই। পেট, চুলা, তেঁতুল। খুব সম্ভবত ঢাকা ইউনিভার্সিটিতে দেশি শব্দ আসবে না, এটাই সত্যি কথা। ঢাকা ইউনিভার্সিটিতে আসলে আরবি, ফার্সি, পর্তুগিজ, তুর্কি, সুতরাং এই চারটা ভালো করে মুখস্থ রাখবেন। অন্যান্য শব্দের মধ্যে পেট ছিল, এই যে পেট। ঠিক আছে, তাহলে লেকচার এখানেই শেষ। এগুলো মুখস্থ করতে হবে আপনাদের, মুখস্থ করবেন। আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আছে কোনো প্রশ্ন? ভাইয়া ভাই তদ্ভব শব্দটা, তদ্ভব শব্দ বুঝেন নাই? না ভাই ওই সময় নেটের জন্য মিস গেছে ওইটা একটু। এখানে দুইটা শব্দ লেখা, একটা হচ্ছে মাছ, একটা হচ্ছে ডাব। দুইটার কোনোটাতেই কিন্তু কি নাই? যুক্তবর্ণ নাই। তাহলে যুক্তবর্ণ না থাকলে ওই শব্দকে তদ্ভব বলে, আবার ওই শব্দকে দেশি বিদেশি শব্দ বলে। যুক্তবর্ণ না থাকলে কখন সেটা তদ্ভব শব্দ বলেন তো? যখন দেখবেন শব্দটার তৎসম আছে। মাছের তৎসম আছে নাকি নাই? আছে, মৎস্য। ডাবের কোনো তৎসম নাই, অর্থাৎ ডাব তদ্ভব না। তদ্ভব কোনটা এখানে? মাছ। আরেকটা শব্দ দেখেন, হাত কি তদ্ভব শব্দ? হ্যাঁ হ্যাঁ। কেন তদ্ভব? কারণ হাতের কি আছে? তৎসম আছে, হস্ত। যে যুক্তবর্ণহীন শব্দের তৎসম আছে ওইটা হচ্ছে তদ্ভব। যেমন মনে করেন কান, কানের কি তৎসম আছে? কর্ণ। কর্ণ। যেহেতু কানের তৎসম আছে অতএব এটা তদ্ভব। তাহলে যে যুক্তবর্ণহীন শব্দের তৎসম শব্দ আছে ওই যুক্তবর্ণহীন শব্দ হচ্ছে তদ্ভব। বলেন তো পা কি তদ্ভব নাকি না? পা
পায়ের কি তৎসম আছে নাকি নাই? আছে। পায়ের তৎসম হচ্ছে পদ, অতএব পা তদ্ভব শব্দ। বুঝছেন কি? জি ভাই। আচ্ছা, আর কারো কিছু থাকলে বলেন। ভাইয়া এই যে আমি বলতেছি ভাই, এই যে লেকচার 2 এর উপর ভাইয়া, বলেন। হ্যাঁ এখানে যে ভাই এই যে ছিল না, এই যে সন্ধি, সন্ধি কি হয়েছে ভাই? সন্ধির তো অনেকগুলা নিয়ম দিছে ভাই, এই যে কি জানি বলে স্বরসন্ধি, তারপর ওই যে আরো অনেক মানে এক্সেপশনাল সহকারে অনেকগুলো দিছে ভাই, সবগুলো তো মনে থাকে না। থাকে না। স্বরসন্ধির কতগুলো নিয়ম করেছেন বলেন তো?